পরিচয়, আপনার পরিচয় এবং যে প্রতিষ্ঠানের আপনি প্রতিনিধিত্ব করছেন সেই প্রতিষ্ঠানের নামটি বলবেন এবং আমরা আশা করব একজন একটির বেশি প্রশ্ন করবেন না যাতে অন্যরা সুযোগ পায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক বন্ধুরা, গণমাধ্যমের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত 7 থেকে 10 এপ্রিল আমি ভারতে রাষ্ট্রীয় সফর করি। বর্তমান মেয়াদে ভারতে এটি ছিল আমার প্রথম দ্বিপাক্ষিক সফর। এই সফরে পররাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক ও পানি সম্পদ মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, অর্থনীতি বিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সরকার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সফর সঙ্গী ছিলেন। ভারতে অবস্থানকালে আমি ভারতের রাষ্ট্রপতির আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে আতিথ্যতা গ্রহণ করি। 7 এপ্রিল আমি নয়াদিল্লির পালাম বিমান বাহিনী ঘাঁটিতে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাকে স্বাগত জানান। একই দিনে বিকেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী শ্রীমতী সুষমা স্বরাজ এবং 9 এপ্রিল সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 8 এপ্রিল সন্ধ্যায় আমি ভারতের উপরাষ্ট্রপতি জনাব হামিদ আনসারির সঙ্গে এবং 9 এপ্রিল সন্ধ্যায় ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করি। ভারতের রাষ্ট্রপতি আমাদের সরকারের নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন। তিনি আরও উল্লেখ করেন যে দুদেশের মধ্যকার সম্পর্ক আমার দেখা মতে বর্তমানে সবচেয়ে বন্ধুত্বপূর্ণ। আমি তাকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছি। ভারতের রাষ্ট্রপতি আয়োজিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে আমি অংশগ্রহণ করি। প্রচলিত প্রথা অনুযায়ী 8 এপ্রিল সকালে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে আনুষ্ঠানিক সম্বর্ধনা প্রদান করেন। এরপর আমি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করি। একই দিন আমি হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করি এবং পরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হই। দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন নদীর পানি বন্টন, পদ্মা ব্যারেজ নির্মাণ, নদীর অববাহিকা ভিত্তিক পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা সহযোগিতা, আন্তঃযোগাযোগ তথা কানেক্টিভিটি, জনযোগাযোগ, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, উপ আঞ্চলিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আমরা নিজ নিজ দেশের তথা দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে একমত পোষণ করি। আলোচনাকালে আমি ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের জাতীয় সংসদের সর্বসম্মতভাবে 25শে মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হওয়ার কথা জানাই। প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের গণহত্যার বিষয়ে আমাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এই সফরে গতানুগতিক চলমান সহযোগিতার ক্ষেত্রসমূহের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নতুন নতুন ক্ষেত্রসমূহ যেমন বেসামরিক পারমাণবিক সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, ভূতাত্ত্বিক জরিপ, প্রতিরক্ষা প্রশিক্ষণ ও সহযোগিতা, ভারতীয় অনুদানে কমিউনিটি ক্লিনিক স্থাপন, ভুটানে জলবিদ্যুৎ প্রকল্পে ত্রিদেশীয় অংশগ্রহণ প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতার দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য ভারত সরকার 4.5 বিলিয়ন মার্কিন ডলার নমনীয় ঋণের ঘোষণা প্রদান করেন। এই অর্থ দিয়ে প্রাথমিকভাবে চিহ্নিত 7টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়াও সামরিক খাতে 500 মিলিয়ন ডলার নমনীয় ঋণ প্রদান করবে ভারত। আমরা যৌথভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর হিন্দি সংস্করণের মোড়কও উন্মোচন করেছি, অর্থাৎ হিন্দি ভাষায় এটা ট্রান্সলেশন করা হয়েছে। সাংবাদিকদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যে প্রধানমন্ত্রী মোদী তিস্তা পানি বন্টন চুক্তি আমাদের দুই সরকার আমলে সম্ভব হবে বলে জোরালো আশাবাদ ব্যক্ত করেন। এ সফরে দ্বিপাক্ষিক বিষয়ে মোট 35টি দলিল স্বাক্ষরিত হয়। এগুলোর মধ্যে 11টি চুক্তি এবং সমঝোতা স্মারক, 24টি সমঝোতা স্মারক সেখানে স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ এবং ভারতের সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার মধ্যে অর্থনৈতিক ও বিনিয়োগ সংক্রান্ত 9 বিলিয়ন ডলারের 13টি চুক্তি এবং MOU এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। দ্বিপাক্ষিক বৈঠক শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ভারতের গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ দিল্লিস্থ পার্ক স্ট্রিটের নতুন নামকরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব রোড।
আমি প্রধানমন্ত্রী মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যৌথভাবে খুলনা কলকাতা রুটে যাত্রীবাহী রেল ও বাস চলাচল এবং বিরল দিনাজপুর রাধিকাপুর ভারত রুটে পণ্যবাহী রেল চলাচলের উদ্বোধন আমরা করেছি। একই দিনে বিকেলে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সীমান্তরক্ষী বাহিনীর সদস্য জীবন বিসর্জন দিয়েছেন। তাদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদানের উদ্দেশ্যে নয়াদিল্লির মানেকশ সেন্টারে বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে এক স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 1971-এ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তা, বর্তমানে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তা এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধি সহ প্রায় 900 জন অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমি 1971 সালে শহীদ ভারতীয় সশস্ত্র বাহিনীর 7 জন সদস্যের নিকটাত্মীয়ের হাতে সাইটেশন এবং সম্মাননা পদক তুলে দেই। অনুষ্ঠানে বক্তৃতা দানকালে প্রধানমন্ত্রী মোদী ভারতীয় সশস্ত্র বাহিনীর সীমান্তরক্ষী বাহিনীর 1661 জন শহীদ সদস্যকে মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদানের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান। বক্তব্য প্রদানকালে তিনি 1975 সালে নিহত বঙ্গবন্ধু সহ তার পরিবারের 16 জন সদস্যের কথা স্মরণ করেন। পরিবারের সদস্যদের হারিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার উদ্দেশ্যে সাহসিকতার সঙ্গে কাজ করে যাওয়ার জন্য তিনি আমার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী মোদী মুক্তিযোদ্ধাদের জন্য 5 বছরের মাল্টিপল ভিসা প্রদানের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বলেন তার সরকার প্রতি বছর 100 জন করে মুক্তিযোদ্ধাকে বিনা খরচে চিকিৎসা প্রদান করবেন। এছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের সন্তানদের বৃত্তির সংখ্যা আরও 10,000 বাড়ানোর ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেন যে বঙ্গবন্ধু সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার মহান নেতা হিসেবে পরিচিত। 8 এপ্রিল ভারত বাংলাদেশ 62 দফা সম্বলিত একটি যৌথ বিবৃতি অথবা ইস্তেহার প্রকাশ করে, যাতে দুই দেশের চলমান সম্পর্ক এবং এই সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা শ্রেষ্ঠভাবে উঠে এসেছে। 9 এপ্রিলে আমি আজমির শরীফে জিয়ারত করতে যাই। আমাদের দেশ ও জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি। সফরের শেষ দিনে 10 এপ্রিল আমি ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেই। এই অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা, দলের উপদেষ্টা পরিষদের সভাপতি ও প্রাক্তন উপপ্রধানমন্ত্রী LK আদবানি, ভারতের মন্ত্রিসভার সদস্যবৃন্দ, ভারতীয় জনতা পার্টির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ভারতের সংসদ সদস্যগণ, সকলে গণ্যমান্য ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। 2015 সালে বাংলাদেশ ভারত স্থল সীমানা চুক্তি সর্বসম্মতিক্রমে ভারতের লোকসভা ও রাজ্যসভাতে পাশ হয়। আমি বিজেপি সহ সকল রাজনৈতিক দলের সংসদ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। সম্বর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ যে সার্বভৌম দেশ তা দৃঢ়ভাবে ব্যক্ত করি। একই সাথে বাংলাদেশ যে সম্মানের আসন অধিষ্ঠিত তা উল্লেখ করি। আমি আরও বলি যে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব অত্যন্ত সুদৃঢ় এবং বিবাদের মাধ্যমে কোনো কিছু অর্জন সম্ভব নয় বলে মত প্রকাশ করি। এই অনুষ্ঠানের পর আমি বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে বিজনেস ফোরামে যোগদান করি। আমি ফোরামে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশের চিত্র তুলে ধরি। ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানাই। আমি আরও উল্লেখ করি যে বাংলাদেশ সরকার বাস্তব ঘনিষ্ঠ উদ্ভাবনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায়, যা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও কর্মসংস্থান নিশ্চিত করবে। আমি নিশ্চিত একসঙ্গে কাজ করলে এই অঞ্চলের মানুষের জীবন আমরা বদলে দিতে পারব। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ তাৎপর্য বহন করে এবং বর্তমানে তা এক বিশেষ উচ্চতায় উন্নীত হয়েছে। সামগ্রিকভাবে এই সফরের মাধ্যমে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতির সঞ্চার হয়েছে। পারস্পরিক সহযোগিতা, বিশ্বস্ততা, বন্ধুত্বের বহুমুখী সম্পর্ক এই সফরের মাধ্যমে আরও সুসংহত হয়েছে। সফরকালে আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে 2018 সালে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদেরকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। সবগুলির ভিতরে তো প্রশ্ন কিলবিল করছে, সেই জন্য বেশি আর মাননীয় ফ্রন্ট বেঞ্চে আগে। হ্যালো, মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রশ্ন করার আগে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনাকে অভিনন্দন জানাই। কারণ আপনার এই সফরে যা কিছু আপনি এখানে বর্ণনা দিয়েছেন, এগুলি তো মোটামুটি আমরা জানতামই,
এই সফরটাতে সত্যি সত্যি আমাদের জন্য অনেক কিছু অর্জিত হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমাদেরকে যে মর্যাদা দেওয়া হয়েছে। আপনি খুব সহজ ভাষায় বলছেন যে মোদি আপনাকে এয়ারপোর্টে রিসিভ করেছে, কিন্তু এরকম তো কথা ছিল না। তো এই সব কিছু অত্যন্ত আমাদের জন্য একটা গৌরবজনক অধ্যায়ের সূচনা করেছে বলে আমি মনে করি। আমি নিজেও অন্য অনেক সাংবাদিকদের সঙ্গে দিল্লিতে অবস্থান করছিলাম আপনি যাওয়ার আগেও বেশ কয়েকদিন, এবং সেখানে আমরা কিন্তু ওই আমাদের প্রতি তারা যে একটু সশ্রদ্ধ তার আভাস আমরা সবাই পেয়েছি, আমি একা না। তারা এখন বাংলাদেশকে, আমি অনেক বছর ধরে যাই, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অনেক দিন আসলেই এটা ইন্ডো পাক ওয়ার ছিল দিল্লিতে। এখন ইন্ডো পাক ওয়ার বলে নাই, আমি একজনকেও শুনি না। এটা টপ টু বটম এটা বাংলাদেশের লিবারেশন ওয়ার। সেখানে আমাদেরকে তারা সাহায্য করেছে, এই ন্যারেটিভটা চেঞ্জ হয়েছে। আপনাকে এই জন্য অভিনন্দন। এখানে বিস্তৃত বর্ণনা আছে, আর আমি প্রশ্ন একাধিক করতে নির্দেশ দেওয়া হয়েছে, তাই জন্য আমি একটা প্রশ্নের মধ্যে 2-3টা অংশ হিসেবে বলতেছি। প্রথমত, মাননীয় প্রধানমন্ত্রী, এই চুক্তিগুলোর অনেকগুলির আমরা তো চুক্তিটার পাবো কিনা, এটা কি ওয়েবসাইটে বা কোথাও প্রকাশ করা হবে কিনা যতটুকু সম্ভব? কোনটা? চুক্তির বিবরণগুলি, এমওইউ বা চুক্তি যেগুলি হয়েছে, এটা কখনো আমাদের জন্য প্রকাশ করা হবে কিনা, কাছে বা দূরে, এটা একটা ছোট অংশ প্রশ্ন। আমরা যাতে আরেকটু বিস্তারিত জানতে পারি যতটুকু সম্ভব আপনি যদি জানান। দ্বিতীয় অংশটা হচ্ছে প্রশ্নের, মাননীয় প্রধানমন্ত্রী, আমার মাঝে মাঝে ভয়ও হয় যে আপনি তথা বাংলাদেশ এখন যে ভারসাম্যের পররাষ্ট্রনীতিটা অনুসরণ করছেন, একদিকে সৌদি লেড কোয়ালিশনে বাংলাদেশ আছে, চায়নার সাথে বিশাল সম্পর্ক, রাশিয়ার সাথে সম্পর্ক, ইন্ডিয়ার সাথে সম্পর্ক, ইউএস এর সাথে সম্পর্ক, জাপান, ইউরোপ, অন্যান্য রেস্ট অফ দি ওয়ার্ল্ডের সাথে সম্পর্ক, এই ভারসাম্যটা কিভাবে হয় মাননীয় প্রধানমন্ত্রী? এখানে আপনি নিজের জন্য, দেশের জন্য এত জটিল ভারসাম্যে মাঝে মাঝে ভয় পান কিনা বা এর সমস্যা বোধ করেন কিনা? আর তৃতীয় শেষ অংশটা হচ্ছে ব্যবসা ক্ষেত্রে $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট প্রায়, সেটা তো আমাদের জন্য সুখবর। আমার একটু পার্টিকুলারলি জানতে ইচ্ছা করে যে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য কতখানি সুযোগ এখানে সৃষ্টি হয়েছে বা সম্প্রসারিত হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্ন থেকেও আপনি যে অনেকগুলি সুন্দর কথা বলেছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। এটা ঠিক যে প্রধানমন্ত্রী মোদী সাধারণত ভারতীয় প্রোটোকল অনুযায়ী, যেহেতু আমার যে সরকারি সফরটা শুরু হওয়ার কথা তো 8 তারিখ থেকে, আমরা একদিন আগে গিয়েছি যাই এই জন্য যে অনেক সাথে দেখা সাক্ষাৎ হয়, আর তাছাড়া দিন ভোরবেলা থেকে প্রোগ্রাম শুরু হয়। তো প্রাইম মিনিস্টার মোদী যে এয়ারপোর্টে আসবেন, সত্যি কথা বলতে এটা আমিও জানতাম না। আমি যখন প্লেন ওখানে ল্যান্ড করেছে ঠিক তখনই আমাকে এসে আমার মিলিটারি সেক্রেটারি এবং এসএসএফ এর ডিজি জানালেন যে প্রাইম মিনিস্টার এখানে অপেক্ষা করছেন আপনার জন্য। আমি একটু সত্যি কথা বলতে কি অবাক হয়ে গেলাম, একটু সারপ্রাইজ হলো। তো আমি নেমে ওনাকে সেজন্য ধন্যবাদ জানালাম এবং বললাম যে ইটস এ প্লেজেন্ট সারপ্রাইজ, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। কারণ উনি আসবেন এটা আমরা কখনো ভাবিনি, কিন্তু উনি এসছেন। এবং আমাদের যারা গিয়েছিলেন প্রত্যেকে ওনার সঙ্গে কিন্তু উনি খুব ধৈর্য ধরে সকলের সাথে মিলেছেন এবং ছবিও তুলেছেন। এমনকি আমাদের বিশাল ব্যবসায়ী বাহিনী তারা প্রত্যেকেই, অনেকে সেলফি তুলেছেন, ছবি তুলেছেন, এটুকু করেছেন। কাজে এটা আমি মনে করি যে ভারতের মতো অত বড় একটা রাষ্ট্র, তার প্রধানমন্ত্রী তিনি এয়ারপোর্টে এসে আমাকে সম্বর্ধনা জানিয়েছেন, এটা এটা বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের। এটা সম্মান আমার না, এটা বাংলাদেশের সম্মান, বাংলাদেশের জনগণের সম্মান বলে আমি মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের মহান মুক্তিযুদ্ধ, হ্যাঁ, এটা মহান মুক্তিযুদ্ধটাই কিন্তু জাতির পিতার নেতৃত্বে প্রথম শুরু হয় এবং তিনি কিন্তু ওই 26শে মার্চ প্রথম প্রহরে সেই মুক্তিযুদ্ধ চালিয়ে যাবার নির্দেশ দেন, ঘোষণা দেন, স্বাধীনতার ঘোষণা দেন। এবং মুক্তি সংগ্রাম তো আমাদের প্রায় 24 বছর ধরে মুক্তি সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ আমাদের চলে। ডিসেম্বর মাসে 71 সালে ভারতের আর পাকিস্তানের যুদ্ধটা বাধে। কাজে আমাদের এই অঞ্চলে ভারত বন্ধুপ্রতিম দেশ, তাদের সহযোগিতা আমরা পেয়েছি এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে
ভারতের সেনাবাহিনী তারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। এই যে মানেক শাহ হল, তখন কিন্তু জেনারেল মানেক শাহ ছিলেন মানে সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে, তার সেই বার্তাটা যেটা প্রচার করা হচ্ছিল, আমরা তখন 18 নম্বর রোডের বাসায় বন্দিখানায় থেকেও সেই বার্তাটা আমরা শুনেছি, হাতিয়ার ডাল দো। এটা তখন খুব জনপ্রিয় একটা কথা ছিল যে হাতিয়ার ডাল দো, এই বলে উনি ঘোষণা দেন। সেই সেন্টারে বসে আমরা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সৈনিকরা, তাদেরকে আমরা সম্মাননা দেই। আমি টোকেন কয়েকজনকে দিয়ে এসে বাকি সবাইটা আমরা পৌঁছে দিই। আর আপনারা জানেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা এর পূর্বে সহযোগিতা করেছে, প্রত্যেকটা দেশের যে নাগরিকরা মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা কিন্তু তাদেরকে সম্মাননা জানিয়েছি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ সকলকে আমরা সম্মাননা জানিয়েছি। আমরা যাদের সহযোগিতা পেয়ে স্বাধীনতা পেয়েছি, তাদের প্রতি সম্মান দেখানো জাতি হিসেবে আমি মনে করি এটা বাংলাদেশকে অনেক উচ্চ মর্যাদায় নিয়ে গেছে। আমি একটি কথাই বলবো আপনাকে যে এখন তারা কিন্তু ঠিকই ওই পাক ভারত যুদ্ধ আর ওই যুদ্ধে বাংলাদেশের জন্ম সেটা না, বাংলাদেশে মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, ভারত মিত্র বাহিনী হিসেবে আমাদের সহযোগিতা করেছে। এটাই বাস্তব সত্য এবং তারা সেটাই সেভাবেই মেনে নেয় আমাদের সঙ্গে যখন কথা হয়। আর আরেকটি বিষয় আপনি নিয়ে এসেছেন যে এই যে চুক্তিগুলি হয়েছে তার বিস্তারিত, এখানে আমরা আপনি দেখছেন কতগুলি চুক্তি এবং কতগুলি MOU সই হয়েছে। এখানে আমাদের লুকাছাপার কিছু নেই, অবশ্যই আপনারা এটা জানতে পারবেন। এবং একটা কথা মনে রাখবেন যে অন্তত আমি যতক্ষণ আছি, আমি ব্যক্তি স্বার্থ নিয়ে রাজনীতি করি না। আমার দেশের স্বার্থ, জনগণের স্বার্থ আমার কাছে অনেক বড়, দেশের মর্যাদা অনেক বড়। আর আমি মনে করি 21 বছর পর সরকারে এসে দেশ সেবার যে সুযোগটা পেয়েছি, অন্তত এটুকু বলতে পারবো যে এখন পৃথিবীর যেখানেই যান বাংলাদেশকে একটা মর্যাদা আসনে আপনারা দেখতে পান, কারণ সেটা আমরা করতে পেরেছি। এটা কেন? কারণ আমরা তো মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছে, আমাদের মন মানসিকতাটা আলাদা। মাঝখানে যারা এসছে তারা একটু ভিন্ন ছিল, কাজে তারা তো ওই পরাজিত শক্তিদের নিয়েই দেশকে চালাতে চেয়েছে, তারা বাংলাদেশের মর্যাদার দিকে তাকায়নি। কিন্তু আমাদের দৃষ্টি সবসময় মর্যাদাটাকে ধরে রাখা এবং বাংলাদেশকে, কারণ আমি সবসময় যেটা বলি, আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করছি, আমরা বিজয়ী জাতি। বিজয়ী জাতি হিসাবে আমরা কেন মাথা উঁচু করে চলবো না, কেন অন্যের কাছে হাত পেতে চলতে হবে? কাজে সেই মর্যাদাটা সবসময় রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে একটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে পররাষ্ট্র নীতি তিনি বলেছিলেন, সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। যে নির্দেশনা দিয়েছেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করে চলার চেষ্টা করছি বলেই আজকে সকলের সাথে, সব দেশে আমাদের একটা সুসম্পর্ক আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। কোন দেশের সাথে তাদের নিজেদের দ্বিপাক্ষিক সমস্যা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে সকলের সাথে একটা সুসম্পর্ক নিয়ে চলবে। এবং আমাদের লক্ষ্যটা একটাই, এই সুসম্পর্ক রাখার কারণ একটাই, সেটা হলো আমি যেহেতু আসলে বাংলাদেশের তো 75 15ই আগস্ট জাতির পিতার নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশের জন্য যে ক্ষতি হয়ে গেছে সেটা হয়তো এখন আপনারা উপলব্ধি করতে পারেন, হয়তো তাৎক্ষণিকভাবে পারেন নাই। অনেকে অনেক কথা লিখেছেন, অনেক কিছু বলেছেন, কিন্তু অন্তত এখন বাংলাদেশের উন্নয়নটা দেখার পর নিশ্চয়ই অনেকে সেটা উপলব্ধি করতে পেরেছেন যে কত সময় আমাদের নষ্ট হয়ে গেছে। সেই 75 থেকে 96 সাল অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা আসার আগ পর্যন্ত, আবার 2001 থেকে 2008 পর্যন্ত, এই সময়গুলি কিন্তু বাংলাদেশের মানুষের জীবনে যে উন্নতিটা হতে পারত সেটা হয়নি। কাজে আমার এখানে একটাই চেষ্টা যে সকলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা, উদ্দেশ্য একটাই যে বাংলাদেশকে দ্রুত উন্নত করা, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করা, বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। এই জন্য আমার সবসময় চেষ্টা হয় সকলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা, এবং সেটা আমরা করে যাচ্ছি। এবং ভারসাম্য যে রক্ষা করা যায় সেটা তো নিশ্চয়ই আপনিও উপলব্ধি করেছেন, সকলে উপলব্ধি করেছেন। নিয়ত যদি ভালো থাকে তো সব কিছু ভালোভাবে করা যায়, আমি এইটুকুই বলবো। আর আমাদের ব্যবসায়ীরা, আমি এটুকু বলবো যে সেখানে যে ব্যবসায়ীদের যে অনুষ্ঠানটা হলো, বাংলাদেশ থেকে তো প্রায় 200-250-র মতো ব্যবসায়ী এবং ভারতীয় ব্যবসায়ীরাও প্রত্যেকে, এবং আমি মনে করি যে আমাদের যারা গিয়েছেন সবাই কিন্তু
যার যার নিজের অনেকেই পার্টনার খুঁজে পেয়েছেন এবং সেখানেও তারা প্রায় 12টা সমঝোতা স্মারক করেছেন এবং যৌথভাবে এখানে অথবা ভারতীয় বিনিয়োগ ব্যাপকভাবে এসেছে এবং তারা সেই প্রতিশ্রুতি দিয়েছেন এখানে ব্যাপকভাবে বিনিয়োগ করবে। কারণ আপনারা জানেন যে আমি সমগ্র বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। কারণ আমাদের এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দুটি কারণ, একটা হচ্ছে আমাদের অর্থনীতিটাকে গতিশীল করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, আমাদের উৎপাদন বৃদ্ধি করা, সেটা বাজারজাত করা, দেশে এবং বিদেশে রপ্তানি করা। এই ক্ষেত্রটা তৈরি করার জন্যই কিন্তু আমরা এই শিল্পায়নের প্রস্তুতি নিচ্ছি, যত্রতত্র শিল্পায়ন না করে এই আমরা 100টা অঞ্চলে সেখানে বিনিয়োগ যাতে আরও আসে সেই ব্যবস্থা করার জন্যই কিন্তু আমরা এটা করেছি এবং সেখানে আমরা তাদের কাছে অভূতপূর্ব একটা সাড়া পেয়েছি। কাজে আমি আশা করি যে আমাদের ব্যবসায়ী মহলও অত্যন্ত খুশি, কারণ তারাও তাদের পার্টনার খুঁজে পেয়েছেন, এটুকুই আমি বলবো। ধন্যবাদ। ক্লিয়ার? আপনারা কিন্তু নাম বলছেন না, আপনিও নাম বলেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম মঞ্জুরুল হাসান বুলবুল, আমি একুশে টেলিভিশনে কাজ করি। আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই। আগামী 3 দিনের মধ্যেই বাংলা নববর্ষ, সেই জন্য আমাদের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। আরেকটা যেটা নাইমুল ইসলাম খান বলেছেন, সেই জন্য ধন্যবাদ জানাই যে সমস্ত রাষ্ট্রাচার লঙ্ঘন করে প্রধানমন্ত্রী আপনাকে বিমানবন্দরে গ্রহণ করেছেন। তাই নয়, আপনি এবার অবস্থান করেছেন রাষ্ট্রপতি ভবনে। কাজে আপনাকে যখন সম্মান জানানো হয় সেটি বাংলাদেশকে সম্মান জানানো হয়, সেটার জন্য ধন্যবাদ জানাই। আর আপনার সফরের সময় যে 62 দফা জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া হয়েছে তার পুরোটাই আমি পড়েছি এবং সেখান থেকে অনেক প্রশ্নই করা যায়। আমি আপনাকে ধন্যবাদ জানাই এই কারণের জন্য যে 62 দফা যে জয়েন্ট স্টেটমেন্ট, তার মধ্যে যতগুলি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল তার সবগুলি আপনি তুলে ধরেছেন। আপনি ভুলে যান নাই বাংলাদেশের কোনো স্বার্থের বিষয়, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কেন অনেক প্রধানমন্ত্রী তো ভুলে যায়, কাজে আপনি ভুলে যান না, সেই জন্য ধন্যবাদ জানাই। আমার প্রশ্নটি হচ্ছে যেটি হচ্ছে যে নাইমুল ইসলাম খান বললেন যে এই চুক্তিগুলির সংসদে উত্থাপন করা হবে কিনা, এটা একটু জানতে চাই। আরেকটি হচ্ছে যে এই সফরটি বহু পরিকল্পিত, আপনি অনেকবার তারিখ পরিবর্তন করে এই সফরটিকে ঠিক করা হয়েছে। আমি একটু জানতে চাই যে এই সফরে আপনার সবচেয়ে তৃপ্তির জায়গাটি কোনটুকু, আর কোথাও কি কোনো হতাশার জায়গা আছে কিনা, যদি থাকে সেটাও জানতে চাই। সবথেকে কঠিন প্রশ্নটা করলেন। আমি বলবো যে সফরটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, সম্পূর্ণই তৃপ্তির, এতে কোনো সন্দেহ নেই। এবং আমার একটাই কথা যে আমরা দেশ হিসেবে ভারতের তুলনায় আমাদের দেশ হিসেবে অনেক মানে ভৌগোলিক সীমারেখায় আমরা ছোট, হয়তো জনসংখ্যায় আমরা কম, কিন্তু একটা সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে ছোট বড় যেই হোক না কেন এই সার্বভৌমত্বের দিক থেকে সম্মানের দিক থেকে সমান সমান, এবং ভারত অন্তত সেই মর্যাদাটা দিয়েছে। এটাই হচ্ছে তৃপ্তির বিষয় যে তারা সেই মর্যাদাটা দিয়েছে এবং এই সম্মানটা বাংলাদেশের জনগণের। এখানে কোনো হতাশার কিছু নেই, কারণ হতাশা আমি সহসা হই না, আপনি জানেন। আমার যে কোনো কাজে আমি যখন সিদ্ধান্ত নিই সেটা খুব দৃঢ় চেতা হয়েই নেই। কাজে এখানে হতাশা হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি, বরং আমি বলবো যে আমার যেটা সবসময় লক্ষ্য ছিল যে একটা আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলা, দ্বিপাক্ষিক সহযোগিতা গড়ে তোলা। কারণ একটাই লক্ষ্য যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। আমার নিজের দেশকে আমি যত উন্নত করতে চাই, পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশগুলিও যেন সমানভাবে উন্নত হোক, তা নইলে আমাদের ওই ডেভেলপমেন্ট সাস্টেনেবল হবে না, এটা হলো বাস্তব কথা। আমরা যদি এভাবে স্থায়ী উন্নত করতে চাই তাহলে এই প্রতিবেশী দেশগুলি, বিশেষ করে দক্ষিণ এশিয়ার সকল দেশগুলির ওই যে একেবারে নিচে পড়ে থাকা দরিদ্র মানুষগুলির ভাগ্য পরিবর্তন করতে হবে। এই জন্য আমি ওখানেও বলেছি, সবসময় বলি যে আমাদের একটাই শত্রু, সেটা হচ্ছে দারিদ্র্য। আর এই দারিদ্র্যের বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমি সেখানেও সেই একই কথা বলে এসেছি। কাজে আমি মনে করি যেটা বাংলাদেশের জন্য সব দিক থেকে এই সফর সফল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম জয় মামুন, আমি এটিএন বাংলায় কাজ করি।
আমি সরাসরি প্রশ্ন করতে চাই, খুব বেশি ভূমিকা না দিয়ে। সেটি হচ্ছে যে এই সফরের অনেকদিন আগে থেকে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছিল সেটি হচ্ছে তিস্তার পানি, এবং আমি নিশ্চিত যে আপনি প্রশ্নের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করি যে ভারতের প্রধানমন্ত্রীর আন্তরিকতা সত্ত্বেও শেষ পর্যন্ত পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর বিভিন্ন রকম মন্তব্যের কারণে জিনিসটি পিছিয়ে যাচ্ছে। তো এ বিষয়ে প্রচুর রিপোর্ট পত্রপত্রিকায় আপনার ভারত সফরের পরপরই শুরু হয়েছে এবং এখনো চলছে, কিন্তু আপনার মুখ থেকে আসলে বাস্তব অবস্থাটা জানতে চাই যে আপনি এ ব্যাপারে কতখানি আশাবাদী এবং কি ফলাফল আপনি দেখতে পাচ্ছেন তিস্তার পানি বিষয়ে। ধন্যবাদ। দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমরা তো আসলে ডাউন স্ট্রিমে, পানি আসবেই, পানি না কেউ কেউ আটকে রাখতে পারবে না। তবে এটা ঠিক যে আমি বলবো যে যখন এই তিস্তা নদীর একেবারে উপরে ওই জায়গাটা কি জল, ওই যে গজলডোবা, এই যে গজলডোবায় বাঁধ যখন করা হয়, সাধারণত এই ধরনের যে নদীগুলি মানে আন্তঃরাষ্ট্রীয় হিসেবে আসে, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষ থেকে একটা বক্তব্য, তখন যারা ক্ষমতায় ছিল তাদের থাকা উচিত ছিল। তখন কেন তারা এ ব্যাপারে কোনো কথা বলে নাই? যখন ভারত এই গজলডোবায় ব্যারেজটা করলে, ব্যারেজের পরিকল্পনা কিন্তু বহু আগের থেকে, মানুষ এই পাকিস্তান আমল থেকেই তাদের ছিল, তারা করে যাচ্ছে। কিন্তু তখন এরপরে বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে স্বাধীনতার পরে তো অনেক সরকার আসলো, কোনো সরকার আজকে যারা চিৎকার করে গলা ফাটাচ্ছে তারা এই ব্যাপারে টু শব্দ করেনি কেন? এবং আরেকটা ভুল সিদ্ধান্ত করলো পরবর্তীতে, আপনি দেখেন সেই নদীর উপরেই আমরা একখানা ব্যারেজ বানালাম। কি হলো, এখানে ব্যারেজ বানিয়ে পানির থেকে ভারতকে বোধহয় শিক্ষা দেবে এরকম একটা কিছু সেই সময় যখন এই ব্যারেজ করা হয় তখন শুনেছিলাম তখনকার সরকারের কাছ থেকে। কাজে যার ফলাফলটা আজকে আমরা ভোগ করছি। আমরা এই ব্যাপারে আলোচনা বহুদিন থেকে চালাচ্ছি, এবং মমতা ব্যানার্জি যখন ঢাকায় এসেছিলেন তিনি কথা দিয়ে গিয়েছিলেন যে না, পানি তিনি দেবেন। এবারেও তিনি যে একেবারে নিষেধ করেছেন তা না, তিনি বলছেন যে আশেপাশে আরও কয়েকটা নদীর সঙ্গে সংযোগ করে তারপরে এই পানিটা যাতে আসে সে ব্যবস্থা করার কথা বলেছেন, এবং এই ব্যাপারে একটা ফিজিবিলিটি স্টাডির কথা বলেছেন। তার মানে এটা একটা দীর্ঘসূত্রিতা পড়ে যাবে। তবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী খুব স্পষ্টভাবে বলেছেন যে তিস্তা পানি চুক্তি হবে, এবং তিনি ক্ষমতায় থাকতে আমি ক্ষমতায় থাকতে হবে এটাও তিনি ঘোষণা দিয়েছেন। তো তিনি যখন এই ঘোষণাটা দিয়েছেন, স্বাভাবিকভাবে আমরা ধৈর্য ধরতে পারি। আর ইতিমধ্যে আমাদের যেটা করণীয় আমি মনে করি যে তিস্তা নদীকে ড্রেজিং করা, ব্রহ্মপুত্রকে ড্রেজিং করা, আমাদের পানিটা যখন বর্ষাকালে আসে সেটার জন্য আমরা ধারণ করে রাখতে পারি, এবং আমাদের লিন পিরিয়ড যেন আমরা কাজে লাগাতে পারি। আমাদের নিজস্ব কিছু পদক্ষেপ নিজেদেরই নিতে হবে, এটা আমি বিশ্বাস করি। ওই পানি দেওয়া বলে শুধু চিৎকার করে না, আবার যেহেতু পানি তাদের ছাড়তেই হবে, যখনই বেশি বৃষ্টি হবে পানি না ছেড়ে পারবে না। কাজে আমাদেরও পানি ধরে রাখার ব্যবস্থাটা আমরা করব, সেটা ব্যাপার, সেটা হলো কথা। এখন তিস্তা নিয়ে অনেক কথা বলছে, আমি তো একটু ঠাট্টা করে বলেছি যে দিদিমণি তো আমাদের একেবারে খালি হাতে ফেরত দেয়নি, আমি পানি চেয়েছিলাম আমাকে বিদ্যুৎ দিয়েছে, কারণ আমি বিদ্যুৎ কিনতে পারবো এখন, তো কিছু তো পেলাম, খালি হাতে আসেনি, কারণ বিদ্যুৎটাও আমাদের খুব দরকার। তো উনি বলে দিয়েছেন যখন এসে আমাকে বিদ্যুৎ দেবে, তো খুব ভালো কথা। ইতিমধ্যে আমরা ভারতের কাছে 500 মেগাওয়াট 600 মেগাওয়াট ক্রয় করছে, আরও 60 মেগাওয়াট চুক্তি হয়ে গেছে, এর সাথে প্লাস আরও 500 মেগাওয়াট। আর সেই সাথে সাথে আমরা দেখি মমতা ব্যানার্জি আমাদের কি দেন, মমতা দিদি কতটুকু বিদ্যুৎ দিবেন আমরা কিনে নেব। আর তাছাড়া এবার তো বিদ্যুৎ, আপনারা জানেন যে বিদ্যুৎ জ্বালানি খাতে অনেকগুলি এমইউ এবং স্বাক্ষর হচ্ছে। এবং আরেকটা বিষয় আপনাদের বলি, আপনাদের এটা ভুল ধারণা থাকবে, এমইউ যখন স্বাক্ষর হয় ওটার কিন্তু কোনো লিগাল বাইন্ডিং না, সমঝোতা স্মারক করা হয়, তারপরে দুই দেশ বসে আলোচনা করে ওর মধ্যে থেকে যেটা যেটা প্রয়োজন হয় আমরা সেটা আলোচনা করি, সেটা বাস্তবায়ন করি। এবং এমইউ কখনো পার্লামেন্ট অথবা ক্যাবিনেটে অনুমোদন হয় না, এটা শুধু সরকার প্রধান হিসেবে সই করে দিই, সেভাবেই কিন্তু এমইউ স্বাক্ষর হয়। আর যেটা আমাদের চুক্তি হয় ওটা কিন্তু আমরা ইতিমধ্যে স্বাক্ষর করে দিয়েছি, এবং অনেকগুলি চুক্তি যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু ক্যাবিনেট অনুমোদন করে দিয়েছে। এগুলি ঠিক পার্লামেন্টে যাওয়ার প্রয়োজন হয় না, এটা ক্যাবিনেট অনুমোদন করলেই হয়ে যায়। কাজে এই জিনিসগুলো একটু মানে আমাদের দেশের যে
নিয়মটা, এটা বোধহয় সকলে একটু জানা উচিত। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম শ্যামল দত্ত, আমি ভোরের কাগজের সম্পাদক। আমি একটু তিস্তার ব্যাপার আর একটু স্পেসিফিক যদি আপনাকে একটু জানার আগ্রহ আমাদের। প্রথমত যে মমতা ব্যানার্জির যে প্রস্তাবটা বিকল্প 5টি নদীর, এটি কি বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য অথবা গ্রহণযোগ্য নয়, স্পেসিফিক যদি একটু বলতেন। আর আমরা বলছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং গভীর, কিন্তু তা সত্ত্বেও 2011 সালে যখন ডক্টর মনমোহন সিং বাংলাদেশ সফরে এসেছিলেন সে সময় আমরা অনুস্বাক্ষর করেছি, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত 2017 পর্যন্ত আমরা কিন্তু তিস্তা চুক্তি স্বাক্ষর করতে পারলাম না। এর জন্য আপনি কাকে দায়ী করবেন? আর দ্বিতীয় প্রশ্নটি আমি আপনার MOUর 11 নম্বরে যে MOUটি আছে, MOU অন ডিফেন্স কোঅপারেশন ফ্রেমওয়ার্ক, এটা কি আপনি একটু বিস্তারিত বলবেন কিনা যে হোয়াট টাইপ অফ ফ্রেমওয়ার্ক অ্যাকচুয়ালি আমরা করেছি তাদের সঙ্গে? কারণ এটি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে নানা বিতর্ক আছে যে আমরা দেশ বিক্রি করে দিয়েছি, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা ভারতের কাছে দিয়ে দিয়েছি এবং আমাদের সামরিক খাতে ভারতের নানা রকম প্রভাব বিস্তার ঘটছে। এটা যদি একটু স্পেসিফিক্যালি বলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। তিস্তার ব্যাপারে তো আমার মনে হয় যা উত্তর ওটাই উত্তর। এখন উনি যে বিকল্প নদীর কথা বলেছেন, তো সেখানে আমি আবার তাকে বিকল্প প্রস্তাবও দিয়েছি যে এই নদীর পানি তিস্তায় না এনে তার ওখানে ওই নদীর পানিগুলি উনি তিস্তায় নিয়ে তিস্তা থেকে আমাদের পানি দিক। তো যাই হোক, আমিও তাকে এই পথ দেখেছি। তবে এটা উনি বলছেন স্টাডি করতে হবে। তো এ ব্যাপারে আলোচনা চলছে, আলোচনা চলবে, তারপর দেখা যাক কত দূর যায়। আর ডিফেন্স চুক্তির ব্যাপারে আমি এটুকু বলবো যে এটা তো একটা MOU আমরা স্বাক্ষর করেছি এবং এই MOUটা মোটামুটিভাবে বিষয়গুলি যেগুলি সেগুলি হলো যে আমি জানি এই প্রশ্নটা করবেন, সেই জন্য আমি মোটামুটি কতগুলি নিয়ে আসছি যে আমাদের যেটা যে আমরা প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো সংক্রান্ত একটা সমঝোতা স্মারক, এখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা সমঝোতা করব। যেমন আমাদের দুই দেশের সামরিক, এটা চলছে কিন্তু অনেকগুলো আরও চলমান, সদস্যদের প্রশিক্ষণ এবং আলোচনা অনুষ্ঠান। কারণ একটা কথা মনে রাখতে হবে যে আমাদের দেশের স্বাধীনতা অর্জনের পিছনে ভারতের সশস্ত্র বাহিনীর অবদান রয়েছে, তাদের অনেক জীবন দিয়েছে তারা। কাজে আমরা আজকে স্বাধীন দেশ, আমাদের প্রতিরক্ষা বাহিনী যথেষ্ট আমাদের দেশের তুলনায় আমরা যথেষ্ট শক্তিশালী করে গড়ে তুলছি, কিন্তু তারপরেও কিন্তু যে একটা জ্ঞানের শেষ নেই, শিক্ষার শেষ নেই, প্রশিক্ষণের শেষ নেই। সেদিকে লক্ষ্য রেখে আমাদের যে বিষয়গুলি মূলত এসছে যে আমরা একটা হচ্ছে আমি বললাম একটা যে বিভিন্ন কাঠামোগত সহযোগিতা, সেখানে দুই দেশের সামরিক সদস্যদের প্রশিক্ষণ আলোচনা সভা, মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি সম্বলিত অনুষ্ঠান উদযাপন করা, আমাদের দুই দেশের সামরিক সদস্যদের শিক্ষা সফর, সামরিক প্রশিক্ষক পর্যবেক্ষক বিনিময়, সামরিক সরঞ্জামাদি সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা, শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক পর্যবেক্ষণ, ক্রীড়া ও দুঃসাহসিক অভিযান কার্যক্রম পরিচালনা, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক প্রশিক্ষণ, চিকিৎসা সহযোগিতা, স্টাফ পর্যায়ে বাৎসরিক আলোচনা, দুই দেশের নৌবাহিনীর জাহাজ ও বিমান বাহিনীর উড়োজাহাজের সফর বিনিময়, আন্তর্জাতিক সমুদ্র সীমা সম্বলিত টহল অনুশীলন, এই ইত্যাদি বিষয়গুলি নিয়েই মোটামুটি মানে আমাদের আলোচনা। কাজে এখানে এখন এটা নিয়ে যারা সন্দেহ করছেন, যারা নানা কথা বলছেন, যারা বলছেন তারা বলবেনই, আমি জানি তাদের চরিত্র আমার জানা আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন যে যেখানে আমি আছি তাতে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কিছু হবে, এটা কখনো অন্তত আমি বেঁচে থাকতে হবে না, এটা মনে রেখে দেবেন। কারণ আমার দেশ স্বাধীন সার্বভৌম দেশ, কিন্তু সমঝোতা প্রতিবেশী দেশের সাথে অবশ্যই হতে হবে। যেমন আমাদের NDC বা স্টাফ কলেজ, সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা কিন্তু আসে, ট্রেনিং নেয়, এবং এটাকে আরও কীভাবে উচ্চতর করা যায় সেই সব বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা মানে সমঝোতা হবে।
এবং ভারত যে আমাদেরকে যে সহযোগিতাটা দিয়েছে সেটা 1% সুদে, এবং এটা হলো 20 বছর ব্যাপী এটা এই ঋণ পরিশোধ করতে হবে। এবং এর মাধ্যমে আমাদের মানে ডিফেন্স পারচেজ যেগুলো আমরা করব সেটাও কিন্তু আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব আমরা কি কি সরঞ্জামাদি কিনবো। কাজে এটাও কিন্তু আমাদের নিজস্ব মানে স্বাধীনতা, এখানে তাদের কোনো হস্তক্ষেপ থাকবে না। এটা আমরাই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা কী কী জিনিস সেখান থেকে আনবো। আমরা আনি পৃথিবীর সব দেশ থেকে কিছু না কিছু জিনিস কিন্তু আমরা কিনি, এমনকি অনেক কিছু পাকিস্তান থেকেও কিনি, এখন কিনি না এটা কিন্তু না। আর এ ধরনের সমঝোতা স্মারক আমাদের বহু দেশের সাথে করা আছে। এখানে আমি আপনাদের এটুকু জানাতে পারি যে আমরা আমাদের প্রতিরক্ষা বিষয়ক চুক্তি বাহরাইন, কানাডা, চেক প্রজাতন্ত্র, ইটালি, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, প্যালেস্টাইন, ফিলিপাইন, সার্বিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এই 13টি দেশের সাথে প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের কার্যক্রম কিন্তু প্রক্রিয়াধীন আছে। তাছাড়া বেলারুশ, চীন, ফ্রান্স, কুয়েত, রাশিয়া, তুরস্ক এই 6টা দেশের সাথে আমাদের প্রতিরক্ষা সম্পর্কিত চুক্তি করা আছে। এখানে আমি আরেকটা প্রশ্ন রাখতে পারি যে এই যে চীনের সাথে প্রতিরক্ষা চুক্তিটা এটা কবে হয়েছিল, কখন হয়েছিল, সেই চুক্তিতে কি আছে আপনারা সাংবাদিকরা কেউ কিছু জানেন? জানেন না, সে জানেন না। এখন যারা চুক্তি নিয়ে বেশি কথা বলে তারাই তো খুব গোপনে এই চুক্তিটা করে এসেছিল। কাজে এই প্রশ্ন তাহলে এই বিএনপি তোলে কিভাবে? এটা আমি বলতে চাইনি, যেহেতু তারা এভাবে বলছে সেই জন্য। আমাদের যে সমঝোতা স্মারক সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সকল দেশের সাথে আমাদের কিন্তু প্রতিরক্ষা স্মারক আছে, এমইউ সই করা আছে। আর প্রতিরক্ষা বিষয়ক জিনিস কেনার ক্ষেত্রে এটা আমরা বিভিন্ন দেশ থেকে যেখান থেকে যেটা সুবিধা মতো হয় আমরা সেগুলি কিনি। কাজে এখানে এত প্রশ্ন তোলার কোনো সুযোগ আছে কিনা জানি না। এবং আপনার যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক বিভিন্ন সময় সামরিক সরঞ্জামাদি এই 3টা দেশ আমাদের অনুদান হিসেবে দেয়, গ্র্যাটিস হিসেবে দেয়, সেটাও কিন্তু থাকে। এটা পৃথিবীর সব দেশের সাথে এরকম একটা বন্ধুপ্রতিম দেশের সাথে থাকে সম্পর্ক। আর সর্বপ্রথম বাংলাদেশের যে প্রতিরক্ষা চুক্তি হয়েছিল সেটা কিন্তু টার্কির সাথে সব থেকে প্রথম প্রতিরক্ষা চুক্তি হয়। কাজে প্রতিরক্ষা চুক্তি এটা 81 সালে করা হয়। কাজে এই ঘটনাগুলো সকলের মানে আমার মনে হয়, আমি মনে করি সকলের জানা উচিত। বরং ওই বিএনপি ক্ষমতায় মানে জিয়া, এরশাদ, খালেদা জিয়া তাদের আমলে কিন্তু অনেক করা হয়ে গেছে। আর ভারত হলো আমাদের একটা বন্ধুপ্রতিম দেশ, মহান মুক্তিযুদ্ধে তারা সরাসরি আমাদেরকে সহযোগিতা করেছে। এই মুক্তিযুদ্ধে তাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা জীবন দিয়েছেন। আর সেখানে একটা সমঝোতা স্মারক করতে এত প্রশ্ন কেন আসে, এটাই আমার প্রশ্ন। আমরা বন্ধুকে চিনি না, আর যাদের সাথে যুদ্ধ করলাম বা যারা আমাদের বিরোধিতা করলো তাদের সাথে করতে আমাদের বাধে না, তখন প্রশ্ন ওঠে না। যারা আমাদের সহযোগিতা করলো তাদের সাথে এমইউ সই করলে প্রশ্ন ওঠে। আর যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করে তাদের সাথে করলে, চুক্তি করে ফেললেও প্রশ্ন ওঠে না কেন। বরং আপনাদের কাছে আমি সেই প্রশ্নটা রেখে যাই। যারা টকশোতে কথা বলছেন, যারা আলোচনা করছে, যারা সমঝোতা করছে, যারা প্রেস কনফারেন্স করে নানা কথা বলে দিচ্ছে, তাদেরকে আমার এই প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর তাদেরকে জাতির কাছে দিতে হবে। এটা হলো বাস্তবতা। যাই হোক, আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশের সার্বিক স্বার্থ বজায় রেখেই আমরা যা করি সেটা করব। আর এখানে আমরা কোন দেশ থেকে কিনবো, কী কিনবো, এখানে কোনো বাইন্ডিং নাই। এটাও সম্পূর্ণ আমাদের নিজের ইচ্ছা। আমরা 500 মিলিয়ন যেটা পেয়েছি আমাদের টাকা আমরা নিচ্ছি, ধার নিচ্ছি, 1% সুদে দিচ্ছি, 20 বছর এটা আমাদের শোধ দিতে হবে। আর ক্রয়ের ক্ষেত্রে এটা সম্পূর্ণ আমাদের দেশের নিজস্ব চিন্তা এবং স্বাধীনতা। এইটুকু আমি বলতে পারি। আর বিস্তারিত অনেক আছে, যদি বলেন আমি বিরাট বলে দিতে পারি, কিন্তু সেটা বোধহয় দরকার হবে না। কারণ এখানে সশস্ত্র বাহিনী পর্যায়ে পর্যালোচনা,
অবশ্যই আমাদের দুই দেশ ইতিমধ্যে আপনারা জানেন যে সে সমালোচনা মানে আমাদের সঙ্গে আলোচনা হচ্ছে বিভিন্ন বিষয়ে, আমরা সহযোগিতা করছি। এবং বাংলাদেশে কিন্তু ওই আমাদের ন্যাশনাল ডিফেন্স কলেজ ছিল না, এনডিসিটা আমার করা। আমি 96 সালে যখন সরকারে আসি মাত্র 15 জন নিয়ে 2 কোটি টাকা দিয়ে যাত্রা শুরু করেছিলাম। আজকে আন্তর্জাতিক পর্যায়ে এটা কিন্তু একটা খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান। মিলিটারি একাডেমি জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে করা, আজকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মিলিটারি একাডেমি তার স্থান করে নিয়েছে। বিপসড আমার হাতে করা। কাজে ডিফেন্সের যতটুকু উন্নতি এটা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে, বিএনপির আমলে হয়নি। তারা তাদের ঘাড়ে পাড়া দিয়ে তাদের অস্ত্র ব্যবহার করে তাদের রক্তের উপর দাঁড়ায় ক্ষমতাটা দখলই করতে শিখেছে, কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী কোনো উন্নতি করে নাই। আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, স্বাধীন সার্বভৌম দেশ আমাদের, স্বাভাবিকভাবে আমরা আমাদের সকল প্রতিষ্ঠানকে মর্যাদা সম্পন্ন করে গড়ে তুলছি। কাজে এটা নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আর ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্বে কিন্তু আমি আছি, এটা ভুলে যাবেন না। আমি কিন্তু ডিফেন্স মিনিস্ট্রি আমার হাতে রেখেছি। যাক, আমার মনে হয় ইটস ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যেমন এখানে আছে, যেমন আমাদের বিজ্ঞান প্রযুক্তি প্রতিরক্ষা বিষয় কিছু আমরা সমঝোতা অনেকগুলি বিষয় আছে এটা। ওকে, এটা আর বিস্তারিত বলার দরকার নেই, ঠিক আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি রহমান মুস্তাফিজ, মোহনা টিভিতে কাজ করি। কোথায়? মোহনা টেলিভিশনে কাজ করি। মোহনা। যে প্রথমে আমি বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আপনার ভারত সফরের সময়ে একটা কথা আমি একটু উল্লেখ করতে চাই। সেই সময় জানা গেল একটি তথ্য যে বাংলাদেশে একজন শান্তির দূত আছেন, যিনি গরিবের কোমরে এবং গলায় গামছা বেঁধে খুব শান্তিপূর্ণ উপায়ে সুদের টাকা আদায় করেন। এই শান্তির দূত হিলারি ক্লিন্টনের সাথে মিলে বাংলাদেশের নির্বাচিত সরকার, আপনার সরকারকে উৎখাতের একটি ষড়যন্ত্র করেছিল, যেটি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কারণে এটি সফল হয়নি। এই ধরনের একটি হীন চক্রান্ত বাংলাদেশে গত কয়েক বছরে সরকার উৎখাত সহ যেই ধরনের ষড়যন্ত্রগুলো হচ্ছে, এই ষড়যন্ত্রগুলোর বিষয়ে সরকার কি ধরনের কার্যকর ব্যবস্থা নিতে যাচ্ছে, এই বিষয়ে আমি জানতে চাচ্ছি। কিছু অ্যাকচুয়ালি মানে আপনি কি বলতে চান কি, মানে আপনার কথার ভিতরে ইয়ে পাওয়া যায়নি। বলছি যে আমাদের এখানে একজন শান্তিতে নোবেলজয়ী মানুষ, যিনি যিনি শান্তিপূর্ণ উপায়ে গরিবের কোমরে এবং গলায় গামছা দিয়ে সুদ আদায় করেন, সেই ডক্টর ইউনুস যে হিলারির সাথে মিলে আপনাকে উৎখাতের যে ষড়যন্ত্র করছিল, এটি একেবারেই সম্প্রতি জানা গেল, যেটি প্রণব মুখার্জির কারণে এই উৎখাত প্রক্রিয়াটা তারা সফল করতে পারেনি। এদের বিষয়ে কি ব্যবস্থা আমরা নেব? এই ষড়যন্ত্র এত দেরিতে জানলেন কেন? আমার প্রশ্ন যেটা, এত দেরিতে জানলেন কেন? এটা তো আপনারা সাংবাদিক, এ কথা তো আপনাদের আরো অনেক আগে জানা উচিত ছিল। এটা তো অনেক পরে ভারতীয় একটা পত্রিকায় উঠেছে, সেই সূত্র ধরে জনকণ্ঠে বিস্তারিতভাবে লিখেছে, তারপরে আপনারা এটা জেনেছেন। আপনারা ভুলে গেছেন 2007 সালে এমার্জেন্সি সরকারের সময় আপনাদেরই সাথী কোনো পত্রিকার মালিক সম্পাদক মিলে নতুন দল করবেন এই শান্তি দূতকে সাথে নিয়ে, যার জন্য হচ্ছে তালিকা বানানো হলো, সব জায়গায় যোগাযোগ করা হলো, এত কিছু করা হলো। তারপরে আমার দেয়া মোবাইল ফোনের ব্যবসা, সেই মোবাইল ফোন ব্যবহার করা হলো, তারপরেও কোনো সাড়া পেল না। এবং ইমাজউদ্দিন এমার্জেন্সি দিল বলে আমাকে গ্রেপ্তার করলো বলে তাকে ডাবল এ দেওয়া হলো। পরীক্ষা পাশ করলে গ্রেড দেয়, এবং প্রেসিডেন্ট ইমাজউদ্দিনকে গ্রেডও, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে, আমরা তো ইয়াসউদ্দিন বলতো, ইয়াজউদ্দিনকে গ্রেড এ প্লাস দেওয়া হলো, ডাবল এ। তো তখনই তো বোঝা উচিত ছিল যে উদ্দেশ্যটা কি। তখন সেই উদ্দেশ্যটা সফল হয় নাই। কারণ আমার বিরুদ্ধে, আমি যখন বাইরে আমার বিরুদ্ধে মামলা দিল, আমি যখন চলে আসতে চাইলাম বলে আসবেন না, আমরা মামলা দিলে আসবো না আবার কি, আমি তো কোর্টে যাবো, ফেস করবো।
তো সেই অবস্থায় ফিরে এলাম জোর করে, তারপর আমাকে গ্রেপ্তার করে রাখা হলো, একটার পর একটা মামলা দিয়ে আমাকে হয়রানি করা। তখন এইসব যারাই যে এত বিবেক নিয়ে এত কথা বলে যারা, তাদের কতজনের বিবেকে কি ছিল, ও তখনকার টেলিভিশনের কথাগুলি বা পত্রিকার লেখাগুলি বা তাদের কথাগুলি জানলেই তো বোঝা যাচ্ছে কার বিবেক তখন কোন দিকে কীভাবে নাড়া দিচ্ছিল। এরপরে আবার যখন সেই 2011 হোক আর 12 হোক বা 13 হোক 14, 15, প্রত্যেকটা বছরে যে ঘটনাগুলি ঘটেছে এর পিছনে কোন শক্তি? এবং তারা যে একেবারে নির্জীব হয়ে গেছে তা তো না, সক্রিয় এখনো আছে, এখনো যে নাই তা না। যাক, আমি এ ব্যাপারে কারণ আমি যা কিছু বলবো তত তো আমারই দোষ হয়ে যায়। মামলা করেন তিনি সরকারের বিরুদ্ধে, মামলায় হেরে যায়, সেটাও আমার দোষ। আমরা যাই সম্মান দিতে, আমাদের তরফ থেকে বলা হলো যে আপনার বয়স হয়ে গেছে, আইনে আছে, গ্রামীণ ব্যাংকের আইনে 60 বছর বয়স পর্যন্ত এমডি থাকা যায়, ওনার হয়ে গেছে 70-এর উপরে। তা আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং আমার উপদেষ্টা গওহর রিজভী সাহেব ওনাকে যে বললেন যে আপনার তো বয়স হয়ে গেছে, আইনগতভাবে আপনি থাকতে পারেন না, আপনাকে অ্যাডভাইজার এমিরেটাস করে আমরা রাখবো। উনি সে পরামর্শ নিলেন না, চলে গেলেন কোর্টে, মামলা করলেন অর্থমন্ত্রী সহ, মানে আমাদের সরকার এবং বাংলাদেশের ব্যাংকের বিরুদ্ধে 2 মামলা। কোর্ট আর যাই বয়স তো আর কমাতে পারে না, বাড়াতেও পারে না। কোর্ট যদি বয়স 10 বছর কমাতে পারতো তাহলে একটা না সুযোগ ছিল। কোর্ট দেখলো আইনে নাই, ওনাকে বিদায় নিতে হলো, সব দোষ হলো আমার। এখানে আমার কি দোষটা ছিল? তারপরে একটা ব্যাংকের এমডি কতজন তুলছেন, একটু না বলে অনেকেরই একটু উসখুস করছেন যেন না বলি, কিন্তু একটু না বললেই নয়, যে মানুষের এটা জানা উচিত। কারণ সবসময় দোষের ভাগী হয়ে মুখ বন্ধ করে বসে থাকার কোনো অর্থ হয় না। আমারও কতগুলি প্রশ্ন আছে এখানে। বা গ্রামীণ ব্যাংক একটা স্ট্যাটিউটরি বডি, তার এমডি সরকারি বেতন নিত প্রতি মাসে। অন্যান্য ব্যাংকের, সরকারি ব্যাংকের এমডিরা যেভাবে বেতন নেয় ঠিক সেইভাবে কিন্তু তিনি বেতন ড্র করতেন। তো সরকারি চাকরি ছিল এটা প্রকৃতপক্ষে, কিন্তু একটা স্বায়ত্তশাসিত, কিন্তু এটা সরকারি। এটাকে বলে, মানে বাংলায় ওর একটা আছে, স্ট্যাটিউটরি বডি, সংবিধিবদ্ধ সংস্থা। সংবিধিবদ্ধ সংস্থায় কেউ চাকরিরত অবস্থায় একটা ব্যাংকে এমডি থেকে কিভাবে আরো নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানে নিজেই চেয়ারম্যান হন। গ্রামীণ ব্যাংক ট্যাক্স ফ্রি সুযোগ পেত, তো গ্রামীণ ব্যাংক ট্যাক্স ফ্রি সুযোগ পেতে পারে, কিন্তু গ্রামীণ নাম লাগালে অন্য যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো কোম্পানি খুললেই বা ব্যবসা প্রতিষ্ঠান খুললেই কি ট্যাক্স ফ্রি হবে? সেটা তো হবার কথা না। আর গ্রামীণ ফোনের ব্যবসাটা যখন দিয়েছিলাম তখন কথাটা এটাই ছিল যে গ্রামীণ ফোন থেকে যে লভ্যাংশ হবে, যে আয় হবে, সে টাকাটা গ্রামীণ ব্যাংকে যাবে আর ওই টাকাটা গরিবের কাছে পৌঁছাবে। সেটাও কিন্তু, সে কথাও কিন্তু থাকে নাই। তৈরি হলো গ্রামীণ ব্যাংকের টাকায়, কিন্তু এরপর হয়ে গেল ব্যক্তিগত সম্পত্তি এবং শেয়ারও বিদেশিদের কাছে যা বেচানো তাও বেচে দেওয়া হলো। আর প্রশ্ন আমার ওখানেই, যেটা ব্যাংকের এমডি কি করে এমডি থাকা অবস্থায় প্রায় কত 40-45টার মতো, 54টা, আমাদের সাংবাদিক ভালো বলে দিয়েছেন আমাদের নইমুল ইসলাম সাহেব, যে 54টা কোম্পানি খুললেন কিভাবে, সেটা কি আপনারা একবারও বলছেন? এ কথাটা কি একবার উল্লেখ করছেন? এটা কি আইনি না বেআইনি? শুধু তাই না, তিনি আমেরিকায়ও গ্রামীণ ব্যবসা প্রতিষ্ঠান খুললেন, সেই প্রতিষ্ঠান থেকে আবার ডোনেশনও দেন। এটা কি আমাদের অর্থ মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে, আমাদের অর্থ মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে করেছিলেন? তাহলে এই ইনভেস্টমেন্টটা করলেন কি করে তিনি এই ধরনের একটা চাকরিরত অবস্থায়? সে প্রশ্নটা কেউ করেছেন? কখনো করেন নাই। তারপরেও যত দোষ নন্দ ঘোষ, সব দোষ আমার। এখন উনি যদি উনারটাকে সারা যদি জনগণ না দেয় আর উনি যদি দল করতে না পারে, তা এখানে আমাদের কার দোষ? -2 ফর্মুলা আমাদের বাদ দিয়ে ওনাকে বসাবে কেন? একটা দেশ নাকি সাই সাই করে উন্নতি হবে,
উন্নতি কার সময় হচ্ছে সেটাও তো এখন দেশের মানুষ বিবেচনা করে দেখতে পারে। কে উন্নতি করতে পারে, নিজের উন্নতি সবাই করতে পারে, নিজের কতটা লাভ পাবে সেটা দেখতে পারে। আমি তো আমার লাভ দেখি না, আমি তো ব্যবসা করি না, আমি ব্যবসা করতেও আসিনি। এবং আমাদের যে সম্পত্তিটুকু ছিল তা তো আমরা জনগণকে দান করে দিয়েছি, ট্রাস্ট করে দিয়েছি। 1700-1800 মানুষকে আমরা আর্থিক সহায়তা দিই, ছাত্রছাত্রীদের আমরা লেখাপড়ায় সহায়তা দিই। নিজেদের জন্য তো আমরা দুই বোন আমাদের জন্য কিছু রাখিনি, কিন্তু এনাদের তো ওই মিষ্টি মিষ্টি কথা আর নিজেদের উদর পড়তে নিজেরা বড়লোক, এটাই তো হয়ে যাচ্ছে। তারপরে খুঁজে বের করেন, দেখেন যে কী করে এতগুলি কোম্পানি মালিক হলো, আর সেই কোম্পানিগুলি তো ট্যাক্স ফ্রি না, তাহলে ট্যাক্স দেবে না কেন? ওনার এক বন্ধুর সাথে দেখা হলো, আমাকে বললে একটু দেখেন, আমরা তো তোর ফ্রেন্ডে বলো আগে ট্যাক্সগুলি সব শোধ দিতে। এখানে আমার কোনো কিছু করার নাই, কারণ এনবিআর সবার পিছনেই লাগবে, যে এই ট্যাক্স না দেবে তাকেই ধরবে, আমি ট্যাক্স না দিলে আমাকেও ধরবে। তোমাদের দেশে দেখো ট্যাক্স না দিয়ে তোমরা থাকতে পারো না, তো তোমার ফ্রেন্ডকে বলে দাও ট্যাক্সগুলি তাড়াতাড়ি যেন দিয়ে দেয়। একদম বিদেশি বন্ধু প্লাস লবিস্ট, আমি চিনি তাকে পার্সোনালি, কোনো একটা দেশের ফর্মার প্রাইম মিনিস্টার। মাননীয় প্রধানমন্ত্রী, আয়ারল্যান্ডে ও প্রেসিডেন্ট ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, এদিকে আপনার বাম দিকে। আচ্ছা, সেটি হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এটা একটা প্রিভিলেজ আপনাকে প্রশ্ন করাটা। আমার নাম কামরান রেজা চৌধুরী, আমি কাজ করি বিদেশি একটি সংস্থা benanews.org-তে। আমার একটা খুব প্রশ্ন যে আপনার হ্যাঁ বিদেশি প্রধানমন্ত্রী, আপনার বক্তব্য থেকে আপনি দুটো কিউ দিয়েছেন, সেটি হচ্ছে যে আমরা ডাউন স্ট্রিম এবং আমাদেরকে পানি ধরে রাখতে হবে তিস্তার চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে। তো সেই জায়গায় আমরা সরকার অনেক আগে থেকেই গঙ্গা ব্যারেজ, যেমন গঙ্গা চুক্তি আপনি করেছেন, সেই পানিটাকে কাজে লাগানোর জন্য পাংশায় আমাদের যে গঙ্গা ব্যারেজ করার পরিকল্পনা হয়েছে, সমীক্ষা শেষ হয়ে গেছে, সেটি নিয়ে সরকার চলছে। কিন্তু আপনি আলোচনা করেছেন প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে। আমরা খবরের কাগজে যতটুকু জেনেছি পশ্চিমবাংলার কাগজের কাছ থেকে, যে এখানে বোধহয় পশ্চিমবঙ্গের একটা আপত্তির কথাটা আমরা জেনেছি। আসলে এই অবস্থাটা কোন জায়গায়? আমরা কি গঙ্গা ব্যারেজ করতে পারবো? সেই জায়গাটা কোথায়? আমি একটা কথা বলি, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় গঙ্গা ব্যারেজ নামে যে ব্যারেজের সমীক্ষা এবং যে ডিজাইনটা যেটা তৈরি করেছে এটা সম্পূর্ণ ভুল। এটা আমি নাকচ করে দিয়েছি, কারণ এটা আমাদের জন্য আরো আত্মঘাতী হবে, ওই তিস্তা ব্যারেজের মতো আমাদের জন্য আত্মঘাতী হবে। কাজে পাংশায় যেখানে যেভাবে আমার মূল নদীর স্রোতের মধ্যে আবার একখানা ব্যারেজ দিয়ে তারপরে পানি করে চিৎকার করে কাঁদতে হবে আমাদের, এটা আমরা করতে রাজি না। আমার প্রস্তাব ছিল এটা, যখন আমি গঙ্গা পানি চুক্তি করি 96 সালে সরকার এসে ভারতের সাথে যখন গঙ্গা পানি চুক্তি করি, তখনই আমি বলেছিলাম যে আমরা একটা ব্যারেজ করব, গঙ্গা ব্যারেজ। সেই ব্যারেজটা হবে ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে এবং যৌথভাবে, এমনভাবে এটা তৈরি করা হবে যেন দুটি দেশের মানুষ এটা ব্যবহার করতে পারে, সেইভাবে এটা হবে। আর আমাদের পানি সম্পদ যেটা পাংশা করছে ওটা সম্পূর্ণ ভুল একটা পরিকল্পনা, ওটা কখনো বাস্তবায়ন করা ঠিক হবে না আমাদের জন্য, ওটা করলে আত্মঘাতী হবে, এটাই আমি বলতে পারি। আর এবারে বিষয়ে আলোচনা হয়েছে, আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলেছি যে আপনি জায়গা দেখেন, আমরাও জায়গা দেখি, আমাদের শাখা নদী এবং এটা দুই দেশ মিলে আমরা এটা, অর্থাৎ ব্যারেজ মানে ওয়াটার রিজার্ভিয়ার তৈরি করা, যেন বর্ষাকালে পানিটা আমরা ধারণ করে রাখতে পারি এবং লিন পিরিয়ডে এই পানিটা যেন আমরা শুষ্ক মৌসুমে এই পানি যেন আমরা ব্যবহার করতে পারি। তো সেইভাবে একটা জায়গা নতুন খুঁজে সেখানেই করাটাই হচ্ছে সব থেকে যুক্তিযুক্ত। কিন্তু আমাদের এখানে যে প্ল্যানটা এটা সম্পূর্ণ ভুল প্ল্যান। ঠিক তিস্তা যেমন আত্মঘাতী, এটা ওরকম আত্মঘাতী হবে, এটা আমি ভবিষ্যৎবাণী করে দিলাম। আমাদের দেশে কিছু মানুষের মানসিকতা, এটা বানানো যাবে এত 5,000 কোটি টাকার, তাড়াতাড়ি কনস্ট্রাকশন করতে পারলেই তো কমিশন আছে, টাকা আছে, পয়সা আছে, ব্যবসা আছে, কিছু বানানো যাবে, কেউ কাজ পাবে। হ্যাঁ, এটাই মানসিকতা, আমি সত্যি ওই ফ্র্যাঙ্কলি বলছি যে ওই চিন্তাটাই মাথার মধ্যে আগে, যেখান খারাপ করলেই তো হলো। কিন্তু বিষয়টা তো তা না, বিষয়টা হচ্ছে আমাদের দেশের স্বার্থ আমাকে রক্ষা করতে হবে, আমার নদী এটা আমার উন্মুক্ত রাখতেই হবে। কাজে এই নদী আমি আবার বাদ দিতে পারবো না, মেইন স্ট্রিম শাখা নদী, কিন্তু এটা ভারতের সাথে যৌথভাবে করতে হবে।
খরচও যৌথভাবে করতে হবে। তখনই কথা ছিল যে মূল খরচ ভারত দেবে, সেইভাবে একটা ওয়াটার রিজার্ভার তৈরি করতে হবে, ব্যারেজটা ওইভাবেই হবে। এটা হলো এ বিষয়ে আমি মমতা ব্যানার্জিকে বলছি আপনিও জায়গা খোঁজেন, আমরাও দেখি, যাতে আমাদের দুই দেশের লোকই আমাদের মানে চাষবাসের জন্য বা শুষ্ক মৌসুমে আমরা এই পানি ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? আমার মনে হয় এটা সকলের কাছে এখন পরিষ্কার হওয়া উচিত, কারণ ওই গঙ্গা ব্যারেজ হলো না, ডিজাইন হয়ে গেছে, সমীক্ষা হয়ে গেছে, আমার কিন্তু এত বড় নোট আছে ওটার উপরে, ফাইলেই নোট লিখে ফেরত দিয়ে দিচ্ছি যে এই ডিজাইন আমার পছন্দ না, পরিষ্কার কথা। এখন আপনারা দেখতে পারেন পরীক্ষা করে, আমার কিছু করার নাই। মাননীয় প্রধানমন্ত্রী, হবে হবে না কেন, অন্যভাবে হবে, আমি যেভাবে বলছি ওইভাবে হবে। মাননীয় আর আমরা প্রধানমন্ত্রী, নদী ড্রেজিং করে পানি ধরে রাখবো, অসুবিধা কি? মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম শাকিল আহমেদ, আমি একাত্তর টেলিভিশনে কাজ করি। আসলে সব প্রশ্নই আমাদের যোগ্য সাংবাদিকেরা করে ফেলেছেন, তবু আমার মাথায় দুটো প্রশ্ন আছে আপনার অনুমোদন নিয়ে আমি করতে চাই। একটি হচ্ছে ইন্ডিয়া ফাউন্ডেশনের যে অনুষ্ঠান, সেখানে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী LK আদভানি একটি প্রস্তাব দিয়েছেন। তিনি বলছেন যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বপূর্ণ যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যস্থতা করবার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছেন। আপনি সত্যি সত্যি সেটি করবেন কিনা, এটি একটি। আরেকটি হচ্ছে একটু অন্যরকম, সেটি হচ্ছে যে আমরা যদি আমরা নিজেরা কিছু বিক্রি করতে পারি, তাহলে আমাদের দেশটা আমরা সামনে এগোতে পারি, তাই তো? তাহলে আমাদের ভারতের সঙ্গে যেই জায়গাটাতে সবসময় আমরা আটকে যাই, সেটি হচ্ছে অশুল্ক বাধা। এটি আপনি যথেষ্টই জানেন। সেখানে BSTI বলতে আমাদের যে অর্গানাইজেশন আছে, তাকে বলে দেওয়া হয়েছে যে এটি যদি অনুমোদন দেয় তাহলে সেই পণ্য ভারত নেবে, কিন্তু এটি নেওয়ার জন্য একটি আইন পাশ করতে হবে ভারতের সরকারে। সেই আইনটি পাশ কবে নাগাদ হবে, এবং তাহলেই আমরা আমাদের পণ্য অবাধে ভারতে রপ্তানি করতে পারবো বলে আমার কাছে তথ্য। না, আমার মনে হয় আপনার একটু জানা একটু ভুল আছে। আচ্ছা, আগে ওটা বলে নি যে ভারত পাকিস্তানের ব্যাপারে, সেটা আপনি জানেন যে আমি একবার যখন আমি প্রথমবার সরকারে ছিলাম, তখন আমি একটা ট্রিপার্টাইট সামিট করেছিলাম। ভারতের প্রধানমন্ত্রী, তারপর আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী, দুজনই এসেছিলেন। আমরা তখন একটা মানে তিন দেশের মধ্যে একটা আলোচনা করি যাতে একটা সমঝোতা হতে পারে। দ্বিতীয়বার যখন ভারতে নিউক্লিয়ার বম করা হলো, নিউক্লিয়ার বম টেস্ট করা হলো, সেটাকে দেখে দেখে পাকিস্তানও করলো। এই অঞ্চলে তখন একটা সাংঘাতিক অবস্থার সৃষ্টি হলো, এমনকি সার্ক সামিট বন্ধ হয়ে গেল, জাতিসংঘ প্রতিনিধি আসতে চলে, দুই দেশই নিষেধ করে দিল। তখন আমি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে তখন ফোনে কথা বলি, এবং আমি বলি যে ঠিক আছে, এটা খুব আনুষ্ঠানিকতা না করে আমি একটু চেষ্টা করি। তখন আমি নিজে সরাসরি টেলিফোনে দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলি। ওখানে বাজপেয়ী ছিলেন তখন প্রধানমন্ত্রী, নিয়াজ শরীফ ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আমি দুই দেশের সাথে কথা বলে আমি নিজেই একটা তারিখ ঠিক করে দুই দেশে সফর করি, এবং তখন এই জায়গার মানে সেই যে একটা খুব একটা উত্তেজিত একটা উত্তেজনা ছিল এবং একটা সাংঘাতিক একটা অবস্থা ছিল, সেটাকে আমি অনেকটা সহজ করে নিয়ে আসি। হয়তো সেই জন্য আদভানি সাহেব এই ধরনের প্রস্তাব রেখেছেন। আমি সবসময় এটা আমি মনে করি যে আমাদের এই অঞ্চলের সকলের মাঝে একটা ভালো সম্পর্ক থাকা উচিত। সমস্যা দুই দেশে প্রতিবেশী দেশের সাথে থাকবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু সেই জন্য সবসময় একটা যুদ্ধদেহী ভাব নিয়ে না থাকাটাই ভালো। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও থাকতে পারে, সমঝোতার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানের চেষ্টা করা উচিত। কাজে এটা আমার মনে হয় উনি যেটা বলছেন এটা আমরা দেখতে পারি। আর দ্বিতীয়টা আপনি যেটা বলেন BSTI, আপনারা দেখেন আমাদের দেশ থেকে যে কোনো পণ্য উৎপাদিত হোক না কেন, সেগুলি কিন্তু এই BSTI-তে পরীক্ষা করা হয়, তারপরেই কিন্তু বিদেশে যায়। কারণ এই পরীক্ষা ছাড়া, সার্টিফিকেট ছাড়া পৃথিবীর কোনো দেশেই কোনো পণ্যই কিন্তু আমরা মানে পাঠাতে পারি না। এবং BSTI-কে আমরা আরও উন্নত করেছি, এটা কিন্তু ভারতের সহায়তাই করা, এবং তারাই কিন্তু এটাকে আরও উন্নত মানের আমাদের তৈরি করে দিয়েছে। কাজে এখানে সমস্ত পণ্যই এভাবে পরীক্ষা ছাড়া, এমনকি আমাদের নিজের দেশেও আমরা যখন ব্যবহার করি, সেগুলি কিন্তু আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়। কাজে পরীক্ষা করেই কিন্তু তারপর আমরা ব্যবহার করি। এবং বিদেশে পাঠানোর ব্যাপারে তো অবশ্যই, এই যে আমরা মাছ থেকে শুরু করে যত রকমের পণ্য উৎপাদন করি না কেন, সেগুলি যখন আমরা রপ্তানি করতে যাই, তখন যেটা যেখানে যেভাবে প্রয়োজন এটাকে কিন্তু পরীক্ষা করেই পাঠানো হয়। কাজে ভারত তো আমাদেরকে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস দিয়েছে, এবং আমি বলবো যতগুলি
পরিমাণ দিয়েছে অত পণ্য তো আমরা উৎপাদন করে করতেও পারিনি, রপ্তানিও করতে পারিনি। আমাদের রপ্তানিযোগ্য পণ্যের সংখ্যাও বাড়াতে হবে, আরও বহুমুখী করতে হবে, এবং কোন বাজারে কোনটা কোন ধরনের পণ্য বিক্রি করা যাবে সেই বাজার খুঁজে বের করে চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করে আমাদের রপ্তানি করতে হবে। আর বিএসটিআই এটাকে আমরা কিন্তু আরও উন্নত করেছি ভারতের সহযোগিতায়, সেটা আপনাকে জানায় রাখলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম রাহুল রাহা, আমি চ্যানেল 24-এ কাজ করি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার ফার্স্ট ক্রেডিট অফ লাইন, সেকেন্ড ক্রেডিট অফ লাইন, থার্ড ক্রেডিট অফ লাইন এলো, এখানে প্রায় $10 বিলিয়ন কাছাকাছি, চীনের থেকে অনেক টাকা আসছে, এইগুলোর প্রজেক্ট তৈরি হবে। বাংলাদেশে যে প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে যে ধীর গতি এবং প্রজেক্ট বাস্তবায়নের যে কস্ট একের পর বৃদ্ধি পায়, সেই প্রেক্ষাপটে এই যে বিশাল টাকাগুলো, এগুলো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটা অথরিটি তৈরির কোনো পরিকল্পনা আছে কিনা? কারণ অর্থনীতিবিদ অনেকেই বলছেন এমন একটা অটোনোমাস অথরিটি হওয়া উচিত যারা ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নেবে, দ্রুত বাস্তবায়ন করবে, তারাই কন্ট্রাক্টর সিলেক্ট করবে, অ্যাডভাইজার সিলেক্ট করবে, এরকম কিছু আসবে কিনা? আপনি ইতিমধ্যে বলেছেন যে প্রজেক্ট হওয়া মানে বাংলাদেশে একটা এই ঘটনাটাগুলো ঘটতে থাকে, লোকের ভিতরে থাকতে থাকে, কেউ কেউ প্রস্তাব দিচ্ছেন, এর চিন্তা আছে কিনা? দ্বিতীয় একটা প্রশ্ন আমি করতে চাই, সেটি হচ্ছে যে আপনি কিছুদিন আগে বক্তৃতায় বলেছিলেন যে 2001 সালে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বিএনপি ক্ষমতায় এসেছিল। এখন বিএনপি চেয়ারপারসন বলছেন আপনি গিয়েছিলেন ভারতে আগামীবার ক্ষমতায় থাকার বন্দোবস্ত করতে। আসলে ঘটনাটা কি? আগামী কয় বছর? এই আগামী নির্বাচন থেকে পরবর্তী 5 বছর হয়তো। 5 বছর না? আসলে কে আপনাদেরকে ক্ষমতায় পাওয়া গেছে? আমি সাধুবাদ জানাই বিএনপি নেত্রীকে, তিনি অন্তত 5 বছরের জন্য ধরে নিচ্ছেন যে আমরা ক্ষমতায় থাকবো। আশা করি এটা আমাদের ভোটারদের মধ্যে একটা ভালো প্রভাব পড়বে। দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে যারা যেভাবে আসে তারা সেইভাবেই চিন্তা করে, এটা হলো বাস্তবতা। আমরা চিন্তা করি জনগণের জন্য কাজ করে যাচ্ছি, জনগণ ভোট দেবে, জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য কিন্তু আমরাই সংগ্রাম করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম কিন্তু বন্দুকের নল দিয়ে না, জনগণের অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের জন্ম। আর বিএনপির জন্ম হচ্ছে ওই বন্দুকের নলের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল, সংবিধান লঙ্ঘন, এবং ক্ষমতা দখল করে আগে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে চেয়ারে বসে তারপর দল গঠন, অর্থাৎ আগে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় উত্তরণ, তারপরে রাজনীতিতে অবতরণ। কারণ যখন উত্তরণ হয় তখন তো রাজনীতিবিদরা আগে গালি দেয়, রাজনীতিকে গালি দেয়, তারপরে আবার নিজেরাই একসময় রাজনীতিবিদ সেজে যান। তো সেইভাবেই কিন্তু এই বিএনপির জন্ম। আর আমি বলছি এই কারণে, এটা তো আমি কেন, এটা আপনারা সবাই জানেন যে বাংলাদেশের গ্যাস বিক্রি নিয়ে যে কথাটা এসেছিল, প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আমাকে যখন বললেন, এবং ডিক চেনি ভাইস প্রেসিডেন্ট, তিনি তখন ভাইস প্রেসিডেন্ট হন নাই, কিন্তু সকল তেল কোম্পানি নিয়ে যে কমিটি ছিল তাদের, সে কমিটি তিনি চেয়ারম্যান হিসেবে যখন আসলেন এই গণভবনে, আমাকে এসে বললেন যে বাংলাদেশের গ্যাস আছে, গ্যাস বিক্রি করতে হবে। এবং তখনকার যে এনার্জি মিনিস্টার ছিলেন তিনি নিজে আসলেন, আমরা হ্যাঁ গ্যাস বিক্রি করতে আমাদের আপত্তি নাই, তো আমার সার্ভে করে দিতে হবে, আমার সারা বাংলাদেশের সার্ভে করার মতো অত অর্থ আমার নাই, এখানে সিসমিক সার্ভে করতে হবে। তা আপনারা সিসমিক সার্ভে করেন, আমার কত গ্যাস আছে বলেন, সে গ্যাস কত আছে সেটা যদি আমি জানতে পারি, তারপর আমার পরিকল্পনা নিতে হবে যে আমার দেশের জনগণের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি 50 বছরে মজুদ রাখবো, আমার দেশের মানুষের চাহিদা পূরণ করব। এরপর যদি অতিরিক্ত গ্যাস থাকে আমি বেচবো, আমার বেচা কোনো আপত্তি নাই, কিন্তু আগে এটা চাহিদা মালিক হলো আমার দেশের মানুষ, তাদের চাহিদাটা তো আমাকে পূরণ করতে হবে। খুব স্বাভাবিক, আমেরিকার মতো এত বড় একটা দেশ, তার প্রেসিডেন্টকে আমি এরকম একটা কথা বলতে পারি, বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশ, এটা তো হয়তো প্রেসিডেন্ট ক্লিন্টন উনি রাজনীতিবিদ উদারভাবে নিলেও ওনার আশেপাশে সব দল উদারভাবে নেবে না, তাদের তো একটা ক্ষোভ থাকবে। আর প্রস্তাবটা হচ্ছে গ্যাস উত্তোলন করবে, যেহেতু গ্যাস ফিল্ডগুলি আমরা অনেকগুলি আমেরিকাকে দিয়েছিলাম, তো গ্যাস উত্তোলন করবে তারা, আর বিক্রি করবে ভারতীয় কোম্পানির কাছে। তার ভারত কিনতে পারলো না, সাথে তাদেরও ক্ষোভ। তো এটা তো আপনারা তখন নিজেরাই চিন্তা করে দেখেন তো একবার, হাওয়া ভবনে কারা যেত, কারা থাকতো, কারা পরামর্শ দিত, কাদের সাথে কাদের ভালো সম্পর্ক ছিল, মামুনের বাসায় কে সময় কাটাতো, কি করতো,
তো এরকম বহু ঘটনা তো আপনারা ভুলে যান কি করে? এত তাড়াতাড়ি, এত অল্প বয়সে তো ভুলে যাওয়ার কথা না। আমরা যদি এই বৃদ্ধ মানুষ মনে রাখতে পারি, তো আপনারা মনে রাখেন না কেন? তো এটা আপনাদেরও জানার কথা যে তখন কি ঘটনা ঘটেছিল। এবং সর্বশেষ মিটিং যেটা হলো, যখন লতিফুর রহমান সাহেব কেয়ারটেকার সরকার প্রধান, তার বাসায় যখন আমাদেরকে দুপুরে খাবারের দাওয়াত দিল, জিমি কার্টার আসলেন বাংলাদেশে। জিমি কার্টার শেষ কথাটা জানতে আসলেন। লতিফুর রহমানের বাসায় আমি এবং আমার পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন জিল্লুর রহমান সাহেব, আমরা দুজন, আর বিএনপির খালেদা জিয়া এবং তার জেনারেল সেক্রেটারি মান্নান ভূঁইয়া, এই 4 জনের দাওয়াত। জিমি কার্টারের সাথে আমরা বসলাম, আমরা খাচ্ছি দাচ্ছি, কথা হচ্ছে। তা আমি তো মুসলমানের এক কথা, আমি যা আগে বলছি আগে আমি একই কথা বলছি। বিল ক্লিন্টন যখন আসছেন তাকেও যে কথা বলছি। আমাকে যখন আমেরিকায় দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হলো রাষ্ট্রীয় সফরে, সেখানে থাকলাম, সেখানে বসে যখন আলোচনা করছি আমি আমার একই কথা বলছি। কাজে যখন জিমি কার্টার হামলা, আমার কথা তো আমি বলে দিয়েছি যে আমার দেশের মানুষের চাহিদা পূরণ করব, 50 বছরের মজুদ রাখবো, অতিরিক্ত যদি থাকে আমি বিক্রি করব। তারা একজন তাদের যে এক্সপার্ট ছিল এই ব্যাপারে, মিস্টার হ্যামফ্রে, তাকে পাঠালো এবং একটা সার্ভে করা হলো। একটা সার্ভে করার পরে, একটা সার্ভে তো আর পাওয়া যায় না, আমি আবার তাদের রিকোয়েস্ট করলাম যে আপনারা আবার সার্ভে করেন, দেখি তারা আর করলো না, চলে গেল। তত বুঝতে পারলাম ব্যাপারটা কি। কিন্তু আমি বললাম যে গ্যাস থাকলে আমি গ্যাস দেব আমার দেশের চাহিদা পূরণ করে। যাক, ওই দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর জিলু কাকে বললাম যে চাচা চলেন, এখানে আর আমাদের কিছু করার নাই। আমরা চলে আসলাম। খালেদা মান্নান ভূঁইয়া থেকে গেলেন, দেখলাম জিমি কার্টার বেশ স্নেহ ভরে ওনার কাঁধে হাত দিয়ে নিয়ে তারা বসেন, আমরা ফেরত চলে আসলাম। এবং তারপরে যা হবার তাই হলো। কাজে এটা বারবার প্রশ্ন করেন কেন? এই ঘটনাগুলি মনে রাখেন না কেন? কেন তখনকার কয়েকটা পত্রিকা তো ছবিও আসছিল, ছবিগুলি যদি না থাকে বলতে পারেন তো আমি বের করতে পারি। না, সাবির রহমান বলছে যে মাটির নিচের সম্পদ রেখে কী হবে, উঠে বেঁচে দিলেই তো হয়। আর আমি শুধু তখন একটা কথা বলছিলাম যে যতই ক্ষমতায় আনুক আর যতই কিছু করুক, গ্যাস পাবে না, দিতেও পারবে না। এবং একথাও তাদের আমি বলে দিয়েছিলাম যে দিলে আমিই দিতে পারবো, আর কেউ পারবে না। আর গ্যাস পাবে কিনা সেটাও বিষয়। আজকে আপনারা দেখেন আমাদের গ্যাসের অভাব। একটা দেশকে জানতে হবে, তো দেশ সম্পর্কে তো একটা ধারণা থাকতে হবে। আর এই ধারণা যদি কারণ না থাকে, সে তো সবই দিয়ে দিতে পারে। কাজে তারা দিয়ে দিচ্ছে, গ্যাস দেবে, সব দেবে, একটা দরজা খুলে সব দিয়ে অমনি ক্ষমতায় যাবে। আমি ওই ক্ষমতার লোভে তো রাজনীতি করিনি। আমি রাজনীতি করি আমার দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের জন্য, মানুষের ভাগ্য করার জন্য। স্বাভাবিকভাবে আমার চিন্তাভাবনা, আমার দৃষ্টিভঙ্গি আলাদা। সেখানে আমি আমার নিজের স্বার্থ তো আমি দেখতে আসিনি, আমার দেশের স্বার্থ আমার কাছে অনেক বড়। কারণ এই দেশ স্বাধীন করার জন্য আমার বাবা যখন জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, আমরা তো ছোটবেলা থেকে বাপের স্নেহ বঞ্চিত হয়েছি। এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন তিনি, আর এই দেশের জন্যই তো শেষ পর্যন্ত জীবনটা দিয়ে গেছেন। তখনও দেশ বেঁচে দিলে তো ক্ষমতায় বহুদিন থাকতে পারতেন, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তো বিকিয়ে দেন নাই। আর বাংলাদেশ পৃথিবীতে একটা মাত্র দেশ যেখানে মিত্র বাহিনী তাদের সৈন্য ফেরত নিয়ে গেছে, পৃথিবীর কোনো দেশে নেয়নি, একমাত্র বাংলাদেশে। কাজে আপনাদের এগুলি তো চিন্তা করতে হবে। এখন আমি ভারতে গেছি, আমাদের বিএনপি নেত্রী বলে দিল যে মানে দেশ না, তারা তো বলেই যাচ্ছে দেশ বেচেই দিচ্ছি। তা আমি শুধু ওই যে ওইটুকু বলছিলাম, ওই যে ধামা চিনেন তো সবাই, ব্যাগ দিয়ে যে বড় বানায়, যেটার মধ্যে ধান চাল নেয়। আমি বললাম যে ধামা ভরে নিয়ে যাচ্ছি, ফেরি করে বেঁচে আসছি। আর কি বলবো, মনে হয় দেশটার জন্য এরকমই। শেখ হাসিনা দেশ বেচে না, দেশের স্বার্থ রক্ষা করে এবং রক্ষা করতে জানে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে জানে, উন্নয়ন করতে জানে। এবং আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, এ কথাটা ভুলবেন না কখনো। কাজে আমার হাতে দেশ বেচা হয় না, যারা উড়ে আসে জুড়ে বসে তারাই স্বার্থের জন্য বেচে। নাহলে ভাঙ্গাসুরের সেরা গেঞ্জির থেকে কোথায় উঠছে, ফেন্সিফোন আর সান্ডিলিয়া চালায়, তো তারাই বেচে, আমরা বেচি না।
আমরা যা ছিলাম তাই আছে আজ পর্যন্ত। আপনারাই দেখছেন যে এত বছর যেরকম আছি সেরকমই আছি। আমাদের দেশের মানুষকে কতটুকু করতে পারলাম সেটা হলো বড় কথা। আমরা রাজনীতি করি যখন আগে সারা বাংলাদেশে ঘোরার সময় দেখেছি মানুষের পায়ে স্যান্ডেল আছে কিনা, পরনে কাপড় ভালো আছে কিনা, পেটে খাবার আছে কিনা, গ্রামে গঞ্জে পায়ে হেঁটে। আমার সাথে তো তখন অনেকেই ঘুরেছেন সারা বাংলাদেশে। কেউ ক্লান্ত হয়ে গেছেন, কেউ ভাবছেন যে কি মানে ওনার জীবনের মায়া নেই, আমাদের জীবনের কি মায়া থাকবে না, এরকমও তো অনেকের কমেন্ট আমি শুনেছি। আমাদের বড় বড় নেতারাও বলেছেন, অনেকে ছেড়েও চলে গেছেন আমাকে পরে। হ্যাঁ, জীবনে মায়া করিনি, দেশের জন্য কাজ করে গেছি। আজকেও যখন যাই ঘুরে দেখি একটাও কুড়ে ঘর আছে কিনা, দেখার চেষ্টা করি যে প্রত্যেকটা মানুষের গায়ে ভালো কাপড় আছে কিনা, পায়ে একজোড়া জুতা বা পাক্কাটা রাবারের চাপল আছে কিনা, মানুষের পেটে ভাত আছে কিনা। কারণ আমি দেখছি এই দেশে গ্রাম বাংলায় কঙ্কালসার মানুষ গেলেই পরে বলছে মা ভাত দে, আর এখন গেলে পরে বিদ্যুৎ চাই, রাস্তা চাই, স্কুল চাই, চাহিদা বদলে গেছে। এটুকু যে করতে পেরেছি এটাই তো আমি আল্লাহর কাছে শুকর করি। কাজে এখন বিএনপি নেত্রী কি বললো না বললো, তারা কি করলো আমি জানি। আমার এই কনফারেন্সের পরেই তো শুরু করবে তারা ঘ্যানোর ঘ্যানোর করে বলতেই থাকবে। তো বলতে থাক, জ্ঞান জ্ঞান করলে আমার কি আসে যায়? আমার দেশের জন্য কাজ করি, আমার নিজের আত্মবিশ্বাস আছে, আমি যা দেশের মঙ্গলের জন্য কাজ করি, বাস এটাই আমার বিশ্বাস আছে। আমি আমার আত্মবিশ্বাস নিয়ে চলি, ঠিক আছে? মাননীয় প্রধানমন্ত্রী, আমি ফাহিম আহমেদ, যমুনা টেলিভিশন, আমি ফাহিম আহমেদ, যমুনা টেলিভিশনে কাজ করি। আপনার সফরের মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশ ভারতের অন্য মাত্রার একটা সম্পর্ক নিঃসন্দেহে আমরা সবাই স্বীকার করব, এবং আমরা নাগরিক হিসেবে সম্মানিত বোধ করেছি। আপনাকে যেভাবে অভ্যর্থনা এবং সংবর্ধনা দিয়েছে, অনেক আদর আপ্যায়ন হয়েছে, যেটা আমাদের সবার ভালো লেগেছে। কিন্তু আপনি যাওয়ার আগে থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত যেটা বলা হচ্ছে, একটু আগেও আপনি যেটা বলেছেন যে দেশ বিক্রির অভিযোগ করা হচ্ছে, এবং এটা চলছে, টক শোতে চলছে, বিভিন্ন জায়গায় চলছে। বলছে যে চুক্তি সমঝোতা যেগুলো হয়েছে এগুলো স্পষ্ট নয়। আমার একটু স্পষ্ট করে একটু আপনার কাছে আবেদন জানার যে এগুলো স্পষ্ট করার জন্য সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা। আপনাদের আত্মবিশ্বাসের এত অভাব কেন? আমি সেটাই জিজ্ঞেস করি, সবার এত আত্মবিশ্বাসের অভাব কেন? সবই তো মুক্ত। আমরা প্রত্যেক সমঝোতা সই হয়ে গেছে, আমরা পাঠিয়েছি, 2 দেশ আলোচনা করেছে, এর অনেক কিছু পত্রিকায় ইতিমধ্যেই চলে এসেছে। কাজে এখানে ঢাকার তো কিছু নাই। এখন তারা কি বললো সেই কথা শুনে শুনে এখন নিজেরা সন্দিহান হয়ে যাবেন, এটা কেমন কথা? এটা তো হওয়ার কথা না। ওই গ্রাম বাংলা একটা কথা আছে না, কে কইল পান্দি খান ধরে কান্দি, সেই দশা আর কি। এগুলি সবই স্পষ্ট, কোনো ঢাকার না। আমি তো বলে দিলাম ডিফেন্সে কি আছে, টোটাল আমার কাছে আছে সব। আমরা এমন কোনো কিছু দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার মতো করবো না। ওটা তারা করতে পারে ক্ষমতা যাওয়ার জন্য, আমরা না। আওয়ামী লীগ করে না। প্রধানমন্ত্রী, আমি আনিস আলমগীর, মানবকণ্ঠের সম্পাদক। আমার ছোট 2টা কোয়েশ্চেন। আপনি ভারত যাওয়ার আগেই যে 2001 সালে যে নির্বাচনে বিজেপি তখন সরকারে ছিল, তারা যে রয়ের বিরুদ্ধে যে অভিযোগটা করলেন, ইভেন আপনি যাওয়ার আগের দিনও একই অভিযোগ করলেন, এটা কোনো এক ধরনের বর্তমান বিজেপি সরকারের প্রতি একটা থ্রেট ছিল কিনা? আর সেকেন্ড হচ্ছে, এটা কোনো সন্দেহ নাই যে কোনো সময়ের তুলনায় আপনার সরকার আমলে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক বিরাজ করছে, এটা অত্যন্ত আস্থার এবং অত্যন্ত নির্ভরশীলতার, কিন্তু একটা পারসেপশন অনেকের মধ্যে কাজ করে, বিশেষ করে বাংলাদেশের লোকদের মধ্যে, যে চাওয়া এবং পাওয়ার, দেনা পাওনার যে বিষয়টা, এটা রিসিপ্রোকাল না। এই বিষয়টা, এই যে রিসিপ্রোকাল না, এই বিষয়টা, দেনা পাওনার যে বিষয়টা, সেটা আপনার নিজের মূল্যায়ন কি? আমি কিছু চাইতে তো যাইনি, আমি বন্ধুত্ব চাইতে গিয়েছিলাম এবং বন্ধুত্ব পেয়েছি। বাংলাদেশের জন্য সম্মান নিয়ে এসেছি। এখানে চাওয়া পাওয়া দেনা পাওনার কোনো বিষয় না, এটা হলো বাস্তব। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো যে কথাটা বলেছিলাম সে কথাটা যে কত সত্য এটা তারাও স্বীকার করেন। কারণ তখন এখানে যিনি কর্মরত ছিলেন তারই যে ভূমিকাটা ছিল, বা তাদের যে রয়ের যে একটা অংশ এটা ছিল, এটা তো সবার কাছে স্পষ্ট।
আর সে লোকগুলি এখন নাইও, এটাও বাস্তবতা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা দেশের সাথে দেশের সম্পর্ক, এখন একটা ঘটনা যখন ঘটেছে, এবং হ্যাঁ মিশা কথাটা বলছে, আমি আজকেও বললাম, এবং এটা তারা স্বীকার করে, তারাও জানেন এবং সে সম্পর্কে তারা যথেষ্ট সচেতন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশ, আমি আগে বলছি, প্রতিবেশী দেশের সাথে সমস্যা থাকতে পারে, কিন্তু সমস্যার সমাধানও করা যায়। আমি প্রথমবার এসে গঙ্গা পানি চুক্তি করলাম, সবথেকে কঠিন কাজ যেটা ছিল, আপনারাই এটা বিচার করে দেখেন, আমাদের ল্যান্ড বাউন্ডারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে চুক্তি করেছিলেন, যে চুক্তিকে অনেকেই গোলামীর চুক্তি বলে চিৎকার করত, বেরুবাড়ি দিয়ে দিল, বেরুবাড়ি বেঁচে দিল, বেরুবাড়ি দিয়ে আন্দোলন করত, কত বক্তৃতা, কত আন্দোলন, কত ঘটনা আমরা সেই সময় দেখেছি। 25 বছরের চুক্তি, আমার সময় সেটা শেষ হলো, আমরা আর করবোই না, যেটা নিয়ে এত কথা। কিন্তু কি হয়েছে তাতে? যারা তখন এই সমস্ত কথাগুলি বলেছিল, আমরা যখন এই এত বছর পর স্থল সীমানা চুক্তি, যে চুক্তি জাতির পিতা শুধু করেনি নাই, বাংলাদেশ আইনও পার্লামেন্টে পাশ করে রেখে যান 74 সালে, কিন্তু ভারতেও পার্লামেন্টে এটা কখনো ওঠে নাই, পাশ হয়নি। কংগ্রেস সরকারের আমলে আমি যখন দ্বিতীয় দফা ক্ষমতা আসলাম, তখন যদি আমি অনুরোধ করলাম, কারণ আমি প্রথমবার ক্ষমতা এসে আমরা এটা সত্যি কথা বলতে কি তখন এটা খুব একটা প্রচার করিনি, কিন্তু কাগজে কলমে তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের বর্ডার লাইনগুলি সব ঠিকঠাক করা, সেটা অনেক কাজ আমরা এগিয়ে রেখে যাই। এরপর বিএনপি ক্ষমতা আসে, এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। আমরা 2009 সরকারের গঠনকে আবার উদ্যোগ নেই, এবং ভারতের পার্লামেন্টে যেটা র্যাটিফাই করতে হবে সেটা তারা উপলব্ধি করেন, এবং তখন কংগ্রেস সরকার এটা পার্লামেন্টে বিল উত্থাপন করেন, এবং এটা তখন রাজ্যসভায় রেখে যান। এরপরে যখন বিজেপি গভর্নমেন্ট আসে, তারা সেই বিলটা পাশ করেন, এবং আপনারা দেখেছেন যে ভারতের ইতিহাসে, ভারতের পার্লামেন্টে সকল দল একমত হয়ে এই বাংলাদেশের বিলটাকে পাশ করায় এবং সকলে মিলে ভোট দেয়। এই ঘটনা মানে বাংলাদেশের ইস্যুতে ভারতের সকল দল, সকল সদস্য এক হয়ে যান। এইরকম ইউনিটি বোধহয় ভারতের জীবনে আর হয়নি, হয়েছিল 71 সালে যখন এই বিলটা পাস হয়। আপনাদের কি অনুভূতি ছিল আমি জানি না, কিন্তু আমার অনুভূতিটা এরকম তখন ছিল। ওই দিন যখন পাস হচ্ছে, যখন আলোচনা হচ্ছে, আমরা দেখছি টিভিতে, তখন শুধু এটা মনে হচ্ছিল সে 71 সালের কথা মনে হচ্ছিল। ঠিক 71 সালে ভারত যখন বাংলাদেশের মানুষের পাশে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাঁড়িয়েছিল, ঠিক একইভাবে বিলটা পাস করে দেয়। এখানে আমার একটা প্রশ্ন আছে, এই যে দেশ বেচা নিয়ে যারা বলে, এত কথা বলে, তাদেরকে আমি প্রশ্নটা করতে চাই। বঙ্গবন্ধু তো বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের জন্য সবই করে গেছেন, সমুদ্র সীমা আইন করে গেছেন, স্থল সীমানা চুক্তি করে আইন করে গেছেন, কিন্তু 75-এর পরে যারা ক্ষমতা এসেছিল, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, একজনও কেন ভারতের কাছে এই দাবিটা তোলে নাই বা তোলার সাহস পায় নাই যে আমাদের স্থল সীমানা চুক্তিটা বাস্তবায়ন করতে হবে, বা আপনাদের পার্লামেন্টে বিল আনেন, পাশ করেন, বা আসেন বসে আমরা সমঝোতা করে আমার স্থল সীমানা সুনির্দিষ্ট করি, বা এনক্লেভগুলি, ছিটমহলগুলি আমরা বিনিময় করি, বলার সাহস পায়নি কেন? যেটা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন। এরপর 21 বছর পরে আমি এসে এই আমাদের সমুদ্র সীমা এবং স্থল সীমানা চুক্তি, এই দুটো নিয়ে কাজ শুরু করি। 74 সালে বঙ্গবন্ধু সমুদ্র সীমা আইন করেন, জাতিসংঘ করেছে তার অনেক পরে 82 সালে। জাতির পিতার যে দূরদৃষ্টি, এবং এই 74 সালের আইন অনুযায়ী কিন্তু পৃথিবীর বহু দেশের সমুদ্র সীমার সমঝোতা হয়েছে এই আইনের বেসিস ধরে। অনেকে এই আইনটাকেই কিন্তু অনুসরণ করেছেন, জাতিসংঘ করেছে। তারপরে আমরা ক্ষমতায় আসার পর আমরা তখন এটা নিয়ে ব্যবস্থা নিই, এবং আমরা জাতিসংঘ আনক্লজে অনুস্বাক্ষরও করি। কিন্তু এরপর তো বিএনপি ক্ষমতা এসেছিল, কেয়ারটেকার সরকার ছিল, এত জ্ঞানী গুণী সব, কেউ তো এই কথাটা তোলেনি বা কোনো পদক্ষেপ নেয়নি। নেবার সাহস পেল না কেন?
সেটাই আমার প্রশ্ন। জিয়া কেন সাহস পেল না, এরশাদ কেন সাহস পেল না, খালেদা জিয়া কেন সাহস পেল না? তাদের জবাব দিতে হবে দেশের মানুষের কাছে। করেছি তো আমরা এসেছি, বলছি এবং আমরা করে দিয়েছি। শুধু তাই না, আজকে আমরা ছিটমহল বিনিময় যে করলাম, পৃথিবীর বহু দেশে এই ছিটমহল বিনিময় নিয়ে যুদ্ধ বেঁধে যায়, কিন্তু আমরা সেখানে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে, একটা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আমরা এই ছিটমহল বিনিময় করেছি। একটা কোনো রকম অশোভন ঘটনা সেখানে ঘটে নাই। বিশ্বের ইতিহাসে বাংলাদেশ একটা ইতিহাস সৃষ্টি করেছে। ভারত বাংলাদেশ এই যে আমরা ছিটমহল বিনিময় করলাম এবং এত সুন্দরভাবে, আপনারা কি কোনোদিন এটা উপলব্ধি করেছেন? কোনোদিন এটা গভীরভাবে চিন্তা করেছেন যে কিভাবে একটা, এমনকি একটা জেলার বর্ডার নিয়ে, ইউনিয়ন নিয়ে, ভাগ নিয়েও তো ঝগড়াঝাটি লেগে থাকে। পৃথিবীর বহু দেশে এখনো যুদ্ধই চলছে আপনার এই ছিটমহল নিয়ে, আর আমরা সেখানে দুটো দেশ একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমরা ছিটমহল বিনিময় করলাম, জনসংখ্যা বিনিময় করলাম এবং সেখানে একটা আনন্দঘন পরিবেশ, আনন্দ বিষাদে ভরা। কারণ অনেকে মাটি ছেড়ে চলে যাচ্ছেন আর এক জায়গায়, কেউ ওখান থেকে আসছেন, কেউ খুশিতে আসছে, আবার অনেক আত্মীয় স্বজন ছেড়ে আসছে, সেটা নিয়ে একটা, কিন্তু পরিবেশটা কত চমৎকারভাবে আমরা করে দিয়েছি। এটা কি পৃথিবীর জন্য একটা দৃষ্টান্ত না? ঠিক সমুদ্র সীমার কথা চিন্তা করেন, ভারতের সাথে এত বড় একটা দেশ, তাদের সাথে বন্ধুত্ব রেখেও, ভারতের সাথে বন্ধুত্ব রেখেও কিন্তু আমরা দেখুন আরবিট্রেশনে গিয়েছি, মামলাও হয়েছে, মামলাও জয়ী হয়েছি, সবই করতে পারলাম। তা আমাদের থেকে এত শক্তিধর ক্ষমতায় তো অনেকে এসেছিল, তারা করেনি কেন, করতে পারেনি কেন? যারা দেশ বাঁচা নিয়ে মাইক লাগায় বসেই আছে, তাদেরকে একবার একটা জিজ্ঞেস করি আমি, এবং আমি চাই এই কথাটা আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন যে তারা সাহস পায়নি কেন, বলতে পারেনি কেন? তাও তো বলেনি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসেই করেছে, আমি করেছি, এটা মাথায় রাখতে হবে। মানে হ্যাঁ, আমরা চূড়ান্ত করেছি। আমি না, আমরা এখানে আমি কখনো মনে করি আমরা, এটা কালেকটিভ লিডারশিপ, এখানে ডেমোক্রেসি, পিপুলস পাওয়ার, জনগণের সমর্থন, জনগণ আমাদের ভোট দিয়েছে, আমরা ক্ষমতায় এসেছি, আমরা করেছি। হ্যাঁ, আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছি বলেই ভারতের প্রত্যেকটা রাজ্য সকলেই আপনারা এটা করেছে। কাজী হয়েছে, আর বাকি আছে কিছু? পরাণ ভরছে, মন ভরছে, কান ভরছে, পেট ভরছে, এখন ভালো খাবার আছে, মিষ্টি আছে, সাথে সাথে লাড্ডুও আছে। এই লাড্ডু আনছে তো, এই লাড্ডু দিছে তো, হ্যাঁ দেখো লাড্ডুর ব্যবস্থা করো, দিল্লি কা লাড্ডু খিলা দেंगे। মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি ক্রমে হ্যাঁ